এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে কাউসার মাহমুদ ভাই। আর এই ঘটনাটি ঘটেছে মাত্র 1 সপ্তাহ আগে, মানে গত শুক্রবারে। এই ঘটনাটি জিন রিলেটেড একটি ঘটনা, এক্সোরসিজম রিলেটেড একটি ঘটনা। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি কাউসার মাহমুদ ভাই যেভাবে বলেছেন, কারণ উনি যেখানে থাকেন ওই পাশের যেই বিল্ডিং রয়েছে সেখানে আরো অনেকগুলো পরিবার থাকে। এর মধ্যে একজন আঙ্কেল এবং তার ওয়াইফ এবং তার একজন ভাতিজি থাকেন। ওই আঙ্কেলের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তারা তাদের কাজের কারণে বাবা মার সাথে থাকেন না, দূরে থাকেন। যেহেতু বাবা মা একা থাকেন, এই কারণে তারা তাদের এক ভাতিজিকে সাথে নিয়ে এসেছেন। তাদের অরিজিনাল বাড়ি টাঙ্গাইল, টাঙ্গাইল থেকেই তারা এসেছেন এবং তার ভাতিজির নাম হচ্ছে রিনা। ওই বিল্ডিং এ আরো একটি ব্যাচেলর ছেলে থাকে, তার নাম হচ্ছে হুমায়ুন। আর ওই বিল্ডিং এর পাশেই যে বাড়িটা সেখানেই ভাড়া থাকেন হচ্ছে এই কাউসার মাহমুদ ভাই, ওনার ওয়াইফ এবং ওনাদের একটা বাচ্চা রয়েছে আর কি। কাউসার মাহমুদ ভাইয়ের সাথে, মানে কাউসার মাহমুদ ভাইয়ের পরিবারের সাথে ওই হুমায়ুনের সম্পর্ক ভালো। আর কাউসার মাহমুদ ভাইয়ের ছেলে, যে ছোট বাচ্চা ছেলে আছে, এই বাচ্চা ছেলেকে ওই রিনা সে আবার খুব আদর করে, যার কারণে রিনা মাঝে মধ্যেই ওই কাউসার মাহমুদ ভাইয়ের বাড়িতে আসতো, কাউসার মাহমুদ ভাইয়ের ওয়াইফের সাথে গল্প করতো। আর হুমায়ুন ছেলেটা যেটা, সেও কাউসার মাহমুদ ভাইয়ের পরিবারের সাথে ভালো সম্পর্ক ছিল, মাঝে মাঝে বেড়াতে আসতো। আর একই বিল্ডিং এ থাকার কারণে এই রিনা এবং হুমায়ুনের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, একজন আরেকজনকে পছন্দ করে। এবং তাদের এই পছন্দের কথা কিন্তু কাউসার মাহমুদ ভাইকে দুজনই বলেছে। তো এইভাবেই যেতে থাকে দিন। গত শুক্রবার জুম্মার নামাজের পর এই যে হুমায়ুন ছেলেটা, এই ছেলেটা কাউসার মাহমুদ ভাইকে ফোন করে বলে যে আজকে বিকালে রিনাকে নিয়ে আপনারা বের হন, আমরা সবাই একসাথে ঘুরবো, বিকালে হালকা নাস্তা করবে এবং রাত্রে ডিনার করে আমরা বাড়িতে ফিরবো। আসলে কাজের ব্যস্ততার কারণে ওনারা তো আসলে পরিবার নিয়ে খুব বেশি বাইরে যেতে পারেন না। তো চিন্তা করেন ভালোই তো হলো, শুক্রবার ছুটির দিন, একটু বাইরে বের হব। রিনাকেও কাউসার মাহমুদ ভাইয়ের ওয়াইফ বলেন, রিনাও যেতে রাজি হয়, যেহেতু পারিবারিকভাবে মানে একটা পরিবারের সাথে তারা যাচ্ছেন আর কি, সেহেতু কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই। এই চিন্তা করে রিনা রাজি হয়। আর রিনার যেই ফুপা ফুপু, তাকেও কাউসার মাহমুদ ভাই বলেছিলেন যে আমরা বাইরে বের হব। হুমায়ুনের কথা বলেনি, কিন্তু ওনাদের কথা বলছে, আমরা বাইরে বের হব, তো রিনাকে আসতে দিয়েন। তো তারা আসতে দিয়েছে। তো সত্যি বিকেলবেলা তারা বের হয়েছে, তারা একসাথে ঘুরছে। এর মধ্যে ঠিক সন্ধ্যার পর হালকা নাস্তা করার জন্য তারা স্থানীয় একটি রেস্টুরেন্টে ঢোকে। রেস্টুরেন্টটি বেশ টিপটপ, চারদিকে গ্লাস লাগানো, এসি করা। এখন কাউসার মাহমুদ ভাইয়ের ওয়াইফের হালিম খুব প্রিয় ছিল, বিশেষ করে গরুর মাংসের হালিম। এখন সবাই হালিম খাবে, কিন্তু ওই রিনা যে মেয়েটা, সে বলে দেয় যে সে হালিম খাবে না। এখন তাকে বারবার রিকোয়েস্ট করা হয়, কিন্তু বলে যে না, সে হালিম খাবে না। এখন যেহেতু সে খাবেই না, এই কারণে একটা জুস আনা হয় তার জন্য। এখন সবাই হালিম খাচ্ছে, রিনা জুস খাচ্ছে। এখন জুস তো আর বেশিক্ষণ ধরে খাওয়া যায় না, দ্রুত সেটা শেষ হয়ে যায়। এখন রিনার জুস শেষ হয়ে গেছে, এদিকে হুমায়ুন তো পাশে ছিল। হুমায়ুন আবার বারবার রিকোয়েস্ট করছিল তার যে বাটিটা রয়েছে আর একটা চামচ দিয়ে রিনা যেন 1 চামচ হলেও এই হালিম খায়। রিনা বারবার না করলেও এই হুমায়ুনের চাপাচাপিতে শেষ পর্যন্ত সে রাজি হয় এবং 1 চামচ হালিম সে মুখে দিয়ে খেয়ে ফেলে। খাওয়ার অল্প কয়েক মুহূর্তের মধ্যেই হঠাৎ করে রিনার গলার ভয়েস, তার আচরণ পরিবর্তিত হয়ে যায়। হঠাৎ করে রিনা বলে ওঠে, আমাকে এই হালিম কেন খাওয়ালি? তোরা জানিস না যে আমরা হালিম খাই না? এবং তার কণ্ঠস্বরটা এত জোরে ছিল যে লাউড স্পিকারে উচ্চ শব্দে যদি
কেউ কথা বলে, এইরকম জোরে সাউন্ড হচ্ছে। রেস্টুরেন্টে কিন্তু আরো অনেক ভদ্র পরিবার এসেছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে। এই রকমের সাউন্ড হঠাৎ করে শুনে ওখানকার লোকজনরা সবাই ভয় পেয়ে গেছে। বাচ্চা কাচ্চারা ভয় ছোটাছুটি শুরু করেছে যে এরকম মানে ভয়ঙ্কর শব্দ কেন আসছে। এদিকে প্রতিনিয়ত রিনা ওই কথাটি বলে যাচ্ছে, তুই জানিস না যে আমরা হালিম খাই না, কেন খাওয়ালি, বারবার এটা বলছে। তখন রিনার এই ধরনের আচরণে এদিকে কাউসার মাহমুদ ভাইয়ের পরিবার এবং উনি খুবই বিব্রত হচ্ছে, হুমায়ুনও বিব্রত হচ্ছে যে কি ব্যাপার, এরকম আচরণ কেন সে করছে। ওদিকে রেস্টুরেন্টের লোকরাও বিরক্ত হচ্ছে, মানুষজনও ভয় পাচ্ছে। তখন রেস্টুরেন্টের লোকরা বারবার বলছে যে একে আপনারা নিয়ে যান এখান থেকে দ্রুত, এর কোনো সমস্যা আছে। এখন কাউসার মাহমুদ ভাই যে কাজটি করেন, দ্রুত রিনার ফুপাকে ফোন করেন যে আপনি দ্রুত আসেন, একটা সমস্যা হয়েছে। মাত্র অল্প সময়ের ব্যবধানেই, কারণ তারা খুব বেশি দূরে যাননি নিজেদের বাসা থেকে, বাসার কাছাকাছি ছিলেন, অল্প সময়ের ব্যবধানে রিনার ফুপা উনি চলে আসেন এবং ওনার সাথে আরো 2 জন মানুষ রয়েছে। কাউসার মাহমুদ ভাই অবাক হলেন যে কি ব্যাপার, রিনার ফুপাকে ফোন করলাম, সে বুঝলো কিভাবে যে আরো মানুষ লাগবে, বা উনি নিশ্চয়ই রিনার এই সমস্যা সম্পর্কে আগে থেকে উনি অবগত। রিনাকে ওই 2 জন মানুষ চেপে ধরে ফেলে এবং সাথে সাথে তার হাত পা বেঁধে ফেলে। রিনা কিন্তু বলেই যাচ্ছে যে আমাকে হালিম খাওয়ালি, জানিস না যে আমরা হালিম খাই না। তখন রিনাকে একটা সিএনজি বা অটোই হবে আর কি, তো অটোতে করে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নেওয়ার পরে ঘটে আরেকটি ঘটনা। রিনা এত জোরে চিৎকার করছিল যে তার চিৎকারে ওই বিল্ডিং এবং আশেপাশের লোকজন ভয় পেয়ে যাচ্ছিল। সেখানকার মানুষজন ভয়ে ঘরের মধ্যে জড়ো হয়ে বসে, কেউ বাইরে বের হচ্ছে না ভয়ে। আর এত জোরে শব্দ, এত জোরে চিৎকার হচ্ছে যে স্বাভাবিক মানুষ কোনোভাবেই এত জোরে চিৎকার করতে পারে না। এই কারণে মানুষ খুবই ভয় পাচ্ছে। এরপরে এই রিনার যে ফুপা, সে কাউসার মাহমুদ ভাইকে ফোন করে যে কাউসার তুমি এক্ষুনি আমার বাড়িতে আসো। এদিকে কাউসার মাহমুদ ভাই খুবই মানে এই ফোন পেয়ে খুবই ভয় পান। এই কারণে ভয় পান যে একে তো তার ভাতিজিকে তারা নিয়ে গেছেন, তাদেরকে বলেই নিয়ে গেছেন, তারপর এই ধরনের একটা ঘটনা ঘটেছে, না জানি কি রাগারাগি করেন, কি জবাবদিহি করতে হয়। উনি ভয়ে ভয়ে সেই বাড়িতে যান। গিয়ে তিনি দেখেন রিনার হাত পা বাঁধা, তার চেহারাটা খুবই অস্বাভাবিক এবং প্রচন্ড জোরে চিৎকার করছে, এবং এত জোরে চিৎকার করছে যে এই সাউন্ড আসলে স্বাভাবিক কোনো মানুষের পক্ষে সহ্য করাটা অনেক কঠিন, যে কানের সমস্যা হয়ে যাবে এত জোরে সাউন্ড। এবং ওই বাড়িতে আরো 2 জন হুজুর বসে আছে। এই হুজুর 2 জনকে কাউসার মাহমুদ ভাই চিনলেন যে এরা এই পাশের গ্রামের 2 জন হুজুর। রিনার ফুপা কাউসার মাহমুদ ভাইকে বললেন যে রিনার জিন ঘটিত সমস্যা রয়েছে, এখন সেই সমস্যাটা প্রকট হয়েছে, এখন সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছি, তুমি সাহায্য করো। কাউসার মাহমুদ ভাই বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি সাহায্য করব। তখন রিনাকে ওই অবস্থাতেই আর একটা ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে তার ট্রিটমেন্ট চলবে, মানে রুকিয়া করা হবে আর কি। রুকিয়াটা বলি সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহ মাধ্যমে শরীয়তের যেভাবে বলা আছে সেভাবে কোরআন হাদিসের আলোকে কোনো জিনে ধরা মানুষকে বা জাদুগ্রস্ত লোককে চিকিৎসা করে, এটাকে রুকিয়া বলা হয়, তাকে রুকিয়া করা হবে। এরা কিন্তু ক্রমাগত চিৎকার করেই যাচ্ছে। এখন রুকিয়া করার আগে কি করতে হবে, তার হাতের বাঁধন খুলে দিতে হবে। এখন তার হাতের বাঁধন যদি খুলে দেওয়া হয় তখন সে তো কাউকে আক্রমণ করে বসতে পারে। তখন এই কাউসার মাহমুদ ভাই এবং আরেকজন হুজুর তো 2 জন ছিল, তারা 2 জন 2 হাত চেপে ধরে যাতে করে রিনা উঠে যেতে না পারে বা কোনো কিছুতে আঘাত করতে না পারে। কিন্তু রিনার গায়ে এত শক্তি যে এই 2 জন পুরুষ মানুষ কোনোভাবেই রিনাকে আটকিয়ে রাখতে পারছিল না। মনে হচ্ছিল যে ঢিল যেভাবে মানুষ ছুঁড়ে মারে, এইভাবে 2 জনকে মুহূর্তের মধ্যেই অনেক দূরে রিনা ছুঁড়ে ফেলে দেবে আর কি। কাউসার মাহমুদ ভাই খুবই ভয় পাচ্ছিলেন, তারপরেও উনি রিনাকে আটকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে যে আরেকজন হুজুর যিনি রিনাকে ধরেননি, একজন হুজুর তো হাত চেপে ধরছে, আরেকজন হুজুর সে বলছে তোমরা তোমাদের পরিচয় বলো।
তখন রিনার কণ্ঠে দ্বৈত কণ্ঠে মানে সাউন্ড আসতে থাকে, আমরা আমাদের পরিচয় দিব না। মানে একটা পুরুষ এবং নারী যদি একসাথে কথা বলে ঠিক এমন কণ্ঠে বলে ওঠে। এবং আরেকটা বিষয় প্রিয় লিসেনার্স, রেস্টুরেন্টে রিনা যখন মানে বলছিল যে তুই জানিস না যে আমরা হালিম খাই না, তখনও কিন্তু মনে হচ্ছিল যে একজন পুরুষ একজন মহিলা একসাথে কথা বলছে, আবার কখনো অন্য একটা পুরুষ কণ্ঠ, আবার অন্য একটা নারী কণ্ঠ, কিন্তু এই নারী কণ্ঠটা রিনার কণ্ঠ নয়, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঠিক একই রকম ভাবে একই সাথে দুজন মানুষ, একজন নারী একজন পুরুষ বলে উঠল যে আমরা আমাদের পরিচয় দেব না। তখন হুজুর এক গ্লাস পানিতে কিছু পরে ফু দিলেন এবং সেই পানিটা যখন রিনার গায়ে ছিটিয়ে দিলেন তখন মনে হলো রিনার শরীরের শক্তি অনেক কমে গেছে, সে গুটিসুটি হয়ে বসে পড়ল এবং বলল বলছি আমরা আমাদের পরিচয় বলছি। তখন এক পুরুষ কণ্ঠে বলে উঠল, আমি নেপাল রায়। এরপরে আর একটা নারী কণ্ঠে বলে উঠল রিনার ভেতর থেকেই, আমি মিতা রানী রায়। আমরা হিন্দু জিন, আমরা বহুদিন ধরে এই মেয়েটির সাথে আছি, এই মেয়েটিও সেটা জানে, এই মেয়েটির পরিবারও সেটা জানে। আমরা কিন্তু এমনিতে ওর কোনো ক্ষতি করি না, কিন্তু রিনা জানে যে আমরা গরুর মাংস খাই না কারণ আমরা হিন্দু। ও তারপরেও কেন ওই গরুর মাংসের হালিম সে মুখে দিল? সে তো চাইলে সেটা অ্যাভয়েড করতে পারত, কিন্তু সে সেটা মুখে দিয়েছে। এই জন্য রিনাকে আমরা শাস্তি দিচ্ছি। তখন ওই হুজুররা বলে যে তোমরা ওর শরীর ছেড়ে চলে যাও। তখন ওরা বলে যে আমরা বহুদিন ধরে আছি, কোনোভাবেই ওকে ছেড়ে আমরা যাব না। তখন হুজুররা বলে তোমরা যদি না যাও তোমাদের দুজনকে বোতলে বন্দি করে কবরের মধ্যে পুঁতে দেব, সেটাই কি ভালো হবে নাকি চলে যাওয়া সেটা ভালো? তখন তারা বলে ঠিক আছে আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে ভোগ দিতে হবে। এই রাত্রেই এমন একটা জায়গায় যেখানে 3 রাস্তা এসে মিশেছে, এই মোড়ে ভোগ দিয়ে আসতে হবে। তখন হুজুররা বলে এত রাত্রে কোনোভাবে ভোগ দিয়ে আসা সম্ভব নয়, আগামীকালকে রাত্রে যথারীতি সেটা দিয়ে আসা হবে, তোমরা চলে যাও। এই শর্তে তারা রাজি হয় এবং সত্যি তারা চলে যায় এবং রিনার শরীর তখন নিস্তেজ হয়ে যায় এবং সে সেন্সলেস হয়ে যায়। এর পরের দিন রিনাকে তার বাড়ি টাঙ্গাইলে পাঠিয়ে দেওয়া হয়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মোস্তফা বিপ্লব ভাই। উনি বর্তমানে চাকরি করছেন নেত্রকোনা জেলায়, একজন ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। উনি এই ঘটনাটি ওনার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করে দিয়েছেন। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে রমজান আলী। তাকে রমজান চাচা বলেই ওনারা ডাকেন। আর ঘটনাটি যখন ঘটে তখন 1987 সালের শরৎকালের ঘটনা। বাংলাদেশের প্রেক্ষাপটে শরৎকালে আমরা দেখতে পাই যে নদী নালা খাল বিল এগুলো আস্তে আস্তে শুকিয়ে আসে, আর তখন গ্রামের মানুষরা মাছ ধরতে খুব ভালোবাসে, আর তখন মাছ অনেক পাওয়াও যায়, এটাও তো সত্য। আর ওই গ্রামের এই রমজান চাচা উনি সাধারণত সিজনাল ব্যবসা করতেন, মানে বিভিন্ন সিজনে যেই ব্যবসাটা সেই ব্যবসাটা উনি করতেন। আর মাছ ধরা ওনার খুব বিশাল একটা মানে প্যাশন বা নেশা, যেটাই আমরা বলি না কেন, সেটা ছিল। উনি রাতের বেলা মাছ ধরতে খুব পছন্দ করতেন। আর শরৎকালে তখন যেভাবে উনি সাধারণত মাছ ধরতেন, বিভিন্ন মানে নালাগুলোর যেদিক দিয়ে স্রোত যায় সেখানে মাছ ধরার কিছু ফাঁদ, আমরা স্থানীয় ভাষায় এটাকে, যেমন আমাদের ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে এইগুলোকে আমরা ঘূর্ণি বলি, কুষ্টিয়া অঞ্চলে এগুলোকে বৃত্তি বলে। এক একটা জায়গায় এক এক রকম নাম। তো যেহেতু কুষ্টিয়াতে ওখানে বৃত্তি বলে, আর আমাকে বৃত্তি নামেই ওই জিনিসটার নাম বলেছেন, আমি বৃত্তিই বলছি আর কি। তো
বেশ কিছু বৃত্তি উনি ওনার কিছু কিছু জায়গায় পেতে রাখতেন। সাধারণত দেখা যেত যে একজন মানুষ যে জায়গাগুলোতে এই বৃত্তিগুলো পাতেন, অন্য কেউ আবার সেখানে পাতেন না। মানে একেকজনের একেকটা জায়গা নির্দিষ্ট ছিল যে ইনি এই জায়গায় পাতবেন, আরেকজন আরেক জায়গায় পাতবে, বা নিজেদের কিছু এলাকা আলাদা ভাগ করা ছিল আরকি। তো উনি এরকমই একটা জায়গায় উনি কয়েকটা বৃত্তি পাততেন। বৃত্তিগুলো এমন যে স্রোত যেদিকে যাচ্ছে সেদিক দিয়ে মাছ যদি আসতে থাকে, মাছ ওগুলোর মধ্যে ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না, আর পরবর্তীতে ওখান থেকে মাছগুলো সংগ্রহ করা যায় অনায়াসেই। তো উনি সাধারণত যে কাজটি করতেন, বিকেল বেলা উনি বেশ কিছু বৃত্তি বিভিন্ন জায়গায় উনি রেখে দিয়ে আসতেন। রাত 10টার পরে একবার যেতেন, গিয়ে উনি ওই বিকেল থেকে রাত 10টা পর্যন্ত যত বা তার যাওয়ার আগ পর্যন্ত যতগুলো মাছ ধরা পড়তো সেগুলো নিয়ে আসতেন। সকালবেলা একবারে কেন যেতেন না? কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যেত স্রোতের সাথে বিভিন্ন সাপ ঢুকে পড়তো। সাপ ঢুকে পড়লে কি হতো, সাপ নিজেও আটকে যেত এবং আটক অবস্থায় বিভিন্ন মাছ খেয়ে ফেলতো এবং পুরো বৃত্তিটা নষ্ট হয়ে যেত আর কি। এই কারণে ওই রাতের বেলা একবার যেত, আর অনেক সময় দেখা যেত মাছ অনেক সময় চুরিও হয়ে যেত। এই কারণে দুইবার মাছ সংগ্রহ করতো, এক হচ্ছে রাতের বেলা আর একটা হচ্ছে ভোরবেলা। তো ভালোই মাছ পাচ্ছিলেন। বেশ কিছুদিন যাবৎ উনি খেয়াল করলেন যে রাতের বেলা মাছ সংগ্রহ করে আসার পর আবার যখন ওই বৃত্তিটা পেতে আসেন একই জায়গায়, ভোরবেলা গিয়ে উনি ওই বৃত্তির মধ্যে কোনো মাছ পান না। শুরুতে উনি মনে করেছিলেন হয়তোবা অন্য কেউ মাছ চুরি করে নিয়ে যায়। এই কারণে উনি ভোরবেলা, মানে যেই সময়টাতে সাধারণত অন্যেরা মাছ সংগ্রহ করতে আসে, এই সময়ের কিছু সময় আগে উনি গিয়ে বসে থাকেন দূরে, যে কাউকে দেখা যায় কিনা। কিন্তু উনি কাউকে দেখতে পান না, মানে তখন কোনো লোক আসেইনি। কিন্তু এরপরে গিয়ে যখন উনি ওনার বৃত্তিটা তোলেন, দেখে যে কোনো মাছ নেই, বা থাকলেও খুব একটা দুইটা বা খুবই কম আর কি, যেটা হওয়ারই কথা না। তার মানে হচ্ছে যে উনি আসারও আরো আগে কেউ এসে এইখান থেকে মাছ চুরি করে নিয়ে যায়। তাহলে ওনাকে আরো আগে আসতে হবে। উনি আরো আগে আসেন, তারপরে উনি কাউকে দেখতে পান না। তখন চিন্তা করেন এবার অনেক রাত থাকতেই আসতে হবে, নিশ্চয়ই চোর গভীর রাতে এসে মাছগুলো চুরি করে নিয়ে যায়। যেই ভাবা সেই কাজ। এক রাতে উনি হাতে একটা টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে উনি যেখানে বৃত্তি পেতেছেন সেখান থেকে একটু দূরে একটা গাছের নিচে ঘাপটি মেরে বসে থাকেন। উনি যখন আসছেন তখন কিন্তু টর্চ লাইট জ্বালাননি, কারণ টর্চ লাইট যদি উনি জ্বালাতে জ্বালাতে আসেন, দূর থেকে হয়তো বা চোরেরা বুঝতে পারবে যে কেউ একজন আসছে। এই জন্য উনি টর্চ লাইট জ্বালাননি, মোটামুটি চাঁদের আলোতে যতটুকু দেখা যায় সেভাবেই পথ মানে চিনে চিনে উনি এসে ওই গাছের নিচে চুপটি করে বসে আছেন। রাত প্রায় 3টা কি 3:30। হঠাৎ উনি দেখতে পান যে দুটো বাচ্চা ছেলে, বয়স 5 থেকে 7 বছর হবে এমন। এই বাচ্চা ছেলে দুটি তারা ওই বৃত্তির কাছাকাছি এসেছে। একজনের হাতে একটা খালই কোনগুলো বলি আমরা, বেত বা বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ ঝুড়ি বিশেষ, যার মধ্যে বাজার রাখা যায়, মাছ রাখা যায়, এমন হাত দিয়ে ধরার জন্য উপরে এক ধরনের একটা অর্ধচন্দ্রাকৃতির একটা হ্যান্ডেলের মতো রয়েছে। আপনারা যারা গ্রামে আছেন বা কখনো গ্রামে ছিলেন তারা এই ধরনের জিনিসের সাথে পরিচিত আছেন অবশ্যই। তো একটা বাচ্চার হাতে এরকম খালইয়ের মতো, আর একটা বাচ্চার হাত খালি। উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে যে এই দুটো বাচ্চা, তারা ওই একজন ডাঙার উপরে দাঁড়িয়ে আছে, আর একজন পানিতে কিছুটা নেমেছে আর কি। কিছুটা না, মানে পানি তো খুব বেশি না, সর্বোচ্চ হাঁটু পানিরও কম আর কি, বা হাঁটু পানিরও কম, হ্যাঁ এটাই। তো এখন একজন কি করছে, ওই বৃত্তিটা হাত দিয়ে ধরে ডাঙাতে নিয়ে আসছে। ডাঙাতে নিয়ে আসার পর দুজন মিলে সেখান থেকে মাছ বের করছে এবং ওই সেই খালইয়ের মধ্যে রাখছে। আবার যেই ছেলেটা পানির মধ্যে নেমেছে সে আবার পানিতে গিয়ে অন্য আর একটা বৃত্তি নিয়ে আসছে। তখন উনি চিন্তা করলেন যদি আগে গিয়ে পানির ছেলেটাকে ধরি তাহলে ডাঙার ছেলেটা পালিয়ে যাবে। প্রথমে যে কাজটা করতে হবে, আগে ডাঙার ছেলেটাকে ধরতে হবে, আর পানির ছেলেটা খুব সহজেই তো দৌড়তে পার হতে পারবে না, পরে এটাকে ধরেই আমি ওই
অন্য পানির ভিতরে থাকা ওই ছেলেটাকে ধরবো। যে চিন্তা সেই কাজ, উনি চুপে চুপে গিয়ে খপ করে ওই ছেলেটাকে ধরে ফেলেন। এবং ধরার পর ওই ছেলেটা না কোনো সাউন্ড করে না যে আমাকে ছেড়ে দেন, কেন ধরলেন, বা এরকম হবে না, আর মাছ চুরি করবো না, কিচ্ছু বলে না, চুপ। উনি কিন্তু দূর থেকে একটা বিষয় লক্ষ্য করছিলেন, এই দুটো ছেলে যে আসলো, একজন মাছ মানে নিয়ে আসছে, দুজন মিলে মাছ বের করছে, আবার ঝুড়িতে রেখে আবার আরেকজন মাছ মানে সংগ্রহের জন্য আর একটা বৃত্তি নিয়ে আসছে। এরা কিন্তু দুইজনের সাথে কোনো কথা বলছে না। উনি কিন্তু এটা খেয়াল করেছেন, কিন্তু উনি চিন্তা করেছেন যে হয়তোবা শব্দ করলে যদি লোকজন টের পেয়ে যায়, তাহলে এই জন্য হয়তোবা তারা কথা বলছে না। তো উনি যখন ওই একটা ছেলেকে ধরেছেন, ধরে ওই দৌড় দিয়ে গিয়ে পানির মধ্যে নেমে ওই ছেলেটাকেও ধরে ফেলেন। এবং ওনার একটা পরিকল্পনা ছিল যে এই দুটো বাচ্চা ছেলেকে উনি সাথে নিয়ে যাবেন এখন বাড়িতে, সকালবেলা তাদের বাড়িতে খবর পাঠাবেন, তার বাবা মাকে ডেকে পাঠাবেন এবং তাদের কাছে নালিশ দেবেন যে তাদের ছেলে মাছ চুরি করে। উনি ওই দুটো ছেলেকে ধরে নিয়ে আসছেন। তো উনি চিন্তা করলেন যে দুটো ছেলে তো আসলে হেঁটে তাদের সাথে, মানে তাদেরকে দুই হাত ধরে মানে ধরে হেঁটে হেঁটে আসছেন। তো আসলে উনি তো অনেক উঁচা লম্বা মানুষ ছিলেন, তো ওনার পায়ের স্টেপ আর ওদের পায়ের স্টেপ তো এক না, ওরা তো আস্তে আস্তে হাঁটে বা পায়ের স্টেপ তো ছোট ছোট। উনি চিন্তা করলেন যে এই দুটোকে কাঁধের উপর উঠিয়ে নিই, তারপর আমি বড় বড় কদম ফেলে বাড়িতে চলে যাই। যেভাবে সেই কাজ, উনি দুই হাত দিয়ে দুইটা বাচ্চাকে উঁচু করে কাঁধের উপর বসিয়ে ফেললেন। কারণ ওনার শরীর অবশ্য অনেক শক্তি ছিল, আর দুটো বাচ্চাও হালকা ছিল, বাচ্চা মানুষের ওজন আর কতই হবে। উনি হেঁটে চলছেন। উনি কিন্তু ঘুণাক্ষরেও একটা বিষয় টের পাননি যে এই যে রাত, এত রাত্রে এই বাচ্চাগুলো কোত্থেকে আসবে। এই বাচ্চাগুলো একজন আরেকজনের সাথে কথাও বলছে না, আজব ব্যাপার, এরা কি বোবা নাকি? উনি কিন্তু এই বিষয়টা আসলে ওনার মাথায় আসে না, কারণ উনি মাছ চোর ধরতে পেরেছেন, উনি এতটাই রাগান্বিত ছিলেন ওদের উপরে, বা এইসব বিষয় আসলে ওনার মাথায় কাজ করেনি। উনি যখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছেন, তখন উনি ফিল করছিলেন ওই যে কাঁধে থাকা দুটো বাচ্চা ছেলে, মনে হচ্ছে যে এদের ওজন ক্রমশ বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায় হয় যে এমন ভারী হয়ে যাচ্ছে তারা দুজন, তাদেরকে আর মানে উনি কাঁধে নিয়ে হাঁটতে পারছেন না। কিন্তু এমনটা না যে তাদের শরীরের সাইজ বড় হয়ে যাচ্ছে বিষয়টা, বা তারা মোটা হয়ে যায়, এমনটা না। উনি বুঝতে পারছিলেন যে ওরা আকারে একই রকম আছে, কিন্তু তাহলে ওজন কেন বাড়ছে? উনি আরো একটা বিষয় ফিল করেন, সেটি হচ্ছে ওদের শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং দুই হাত দিয়ে যে মানে ওনার দুই হাত দিয়ে ওই বাচ্চাদেরকে ধরে রেখেছেন, বাচ্চাদের দুই হাত, মনে হচ্ছে যে এই ধরে রাখার কারণে ওনার হাত দুটিও অবশ হয়ে যাচ্ছে। তখন উনি বুঝতে পারেন যে এই বাচ্চাগুলোকে আসলেই মানুষ, এত রাত্রে ওরা কোত্থেকে আসলো? রাত ৩টার সময় তো এত ছোট বাচ্চার এখানে আসার কথা ছিল না, তাহলে কোত্থেকে এলো এরা? আর এদের শরীর এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। উনি তখন বুঝতে পারেন যে আসলে নিশ্চয়ই এই দুটি কোনো দুষ্টু জিন হবে বা খারাপ কিছু হবে। তখন দ্রুত উনি ওই দুটিকে ঘাট থেকে নামিয়েই বাড়ির দিকে দেন এক দৌড়। দৌড় দেওয়ার সময় পেছন দিকে তাকান, তাকিয়ে দেখেন ওই দুটি বাচ্চাও তার পেছনে পেছনে দৌড়িয়ে আসছে, মানে তাকে ধাওয়া করছে, কিন্তু ওরা কিন্তু কোনো কথা বলছে না। অনেক সময় বলে না যে তোকে দেখে নেব, আজকে বেঁচে গেলি, এইটা ছিল বলে, নাহলে তোকে মেরে ফেলতাম। কোনো সাউন্ড করছে না, একদম চুপ, কিন্তু তারা শুরু থেকেই চুপ। রমজান চাচা তো দৌড়িয়ে বাড়িতে চলে আসে, বাড়ির উঠানে এসে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির লোকজন আসে, সে দেখে ওনার এই অবস্থা। ওই দুটো বাচ্চাকে কিন্তু আর তারা পরিবারের লোকজন আর দেখেনি। সকালবেলা রমজান চাচার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ওনার শরীরে প্রচন্ড জ্বর এবং ডায়রিয়া শুরু হয়েছে। ওনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি করার পর ডাক্তাররা বিভিন্ন ওষুধ টষুধ দিয়েছে। কিছুটা ভালো হলে ওনাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর ওনার অবস্থা আবার খারাপ হয়, আবার হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে যখন
আবার কিছুটা উন্নতি হয় অবস্থার, আবার যখন বাড়িতে নিয়ে আসা হয় আবার একই সমস্যা। তখন তাকে কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে আসা হয়। সদর হসপিটালে একই অবস্থা, ট্রিটমেন্টের পরে কিছুটা ভালো হয়, হসপিটাল থেকে যখন ছেড়ে দিয়েছে বাড়িতে আসার পর একই অবস্থা। তাকে যখন আবার কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তখন ডাক্তাররা পরামর্শ দেন যে তাকে ঢাকায় নিয়ে যেতে, ঢাকায় নিয়ে ভালো কোনো হসপিটালে তাকে ট্রিটমেন্ট করাতে। এখানে তাদের আর ট্রিটমেন্ট নেই, এই কারণে নেই ডাক্তাররা সাধারণ ফ্লু মানে জ্বর এবং ডায়রিয়ার ওষুধ দিয়েছে, কিন্তু তারা তো এর বাইরে এই রোগের কারণ কি এটা তারা ধরতে পারছে না, যার কারণে সে ভালো হচ্ছে না। এখন তাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়, উনি বাড়িতে চলে আসেন। বেশ কিছু কবিরাজ দেখানো হয়, কবিরাজরা বলেন তোমার উপর জিনের প্রভাব পড়েছে যার ফলে এই অবস্থা হয়েছে, কিন্তু কবিরাজদের ঝাড়ফুঁকেও তার কোনো উপকার হচ্ছিল না। সবাই পরামর্শ দেয় যে তার যেই সহায় সম্পত্তিগুলো আছে সেগুলো বিক্রি করে দিয়ে বা বন্ধক রেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হোক। কিন্তু উনি বুঝতে পারেন উনি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তা না হলে সাধারণ জ্বর বা ডায়রিয়াতে একটা মানুষের এরকম অবস্থা হওয়ার কথা নয়। আর যেহেতু ওনার সাথে একটা প্যারানরমাল ঘটনা ঘটেছে, সুতরাং উনি আর হয়তোবা বাঁচবেন না। ওনার 1 বছর বয়সী একটি কন্যা সন্তান ছিল। এখন সব সম্পত্তি যদি উনি বিক্রি করে ট্রিটমেন্ট করেন এবং উনি যদি ভালো না হন, মারা যান, তাহলে এদের কি অবস্থা হবে? উনি এই চিন্তা করে খুবই ভেঙে পড়েন। এক রাতে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে অনেক কান্নাকাটি করেন। আল্লাহর কাছে উনি কাঁদতে থাকেন এবং বলতে থাকেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আমি যদি সহায় সম্পত্তি বিক্রি করে আমি যদি ট্রিটমেন্ট করি, তাহলে যদি সুস্থ হয়েও যাই, তাহলে আমরা মাথা গোজার ঠাইটাও তো আর পাবো না। আর যদি আমি সুস্থ না হই, মারা যাই, তাহলে আমার শিশু সন্তান এবং আমার ওয়াইফের কি হবে? তারা তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তখন উনি এরকম কান্নাকাটি করেন আল্লাহ তাআলার দরবারে। যেহেতু ফজরের নামাজের অনেক দেরি ছিল, এর মধ্যে নামাজ পড়া শেষে উনি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যান এবং ঘুমের মধ্যে উনি একজন ব্যক্তিকে স্বপ্ন দেখেন। উনি বড় বড় দাড়িওয়ালা, সাদা পাগড়ি, সাদা জুব্বা পরা একজন মানুষকে দেখেন। ওই মানুষটি এসে বলছে যে, রমজান আলী, তোমার অবস্থা তো ভালো না, তুমি তো মনে হয় আর বাঁচবা না। জানি না আল্লাহ তোমার হায়াত কতদিন রেখেছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তুমি আর বাঁচবা না, কারণ তোমার অনেক ক্ষতি করে ফেলেছে ওই দুষ্টু জিনেরা। ওরা অনেক শক্তিশালী এবং খারাপ জিন ছিল, ওরা তোমার খুবই ক্ষতি করেছে। রমজান চাচা ঘুমের মধ্যে ওই ব্যক্তিকে দেখে ওনার মনে হচ্ছিল যে এনাকে উনি এর আগেও কোথাও দেখেছেন, কিন্তু কোথায় দেখেছেন উনি সেটা বুঝতে পারছেন না। এখন রমজান চাচা ঘুমের মধ্যে ওই লোকটিকে পা জড়িয়ে ধরে খুব রিকোয়েস্ট করেন যে, হুজুর, আমি যদি মারা যাই আমার সন্তানদের কি হবে, আমার ওয়াইফের কি হবে, আমাকে আপনি সুস্থ হওয়ার কোনো পথ বাতলিয়ে দেন। তখন উনি বলেন যে আসলে তোমার যে ক্ষতি হয়েছে আমার পক্ষে সম্ভব নয়, শুধু আমার পক্ষে কেন, কোনো মানুষ বা জিনের পক্ষেও সম্ভব নয় তোমার এই অবস্থা থেকে ফেরত নিয়ে আসা, যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন। তবে আমি তোমাকে একটা পথ বাতলাতে পারি, কিন্তু আমি জানি না এটা তোমার উপকারে লাগবে কিনা, কারণ তোমার যেই সমস্যা হয়েছে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। তখন রমজান চাচা ঘুমের মধ্যেই, ওই স্বপ্নের মধ্যেই বলছেন তার সাথে যে, ঠিক আছে হুজুর, আপনি বলেন কি। তখন ওই যে মুরব্বী লোকটি, তিনি হাত থেকে হাতে একটি গাছকে দেখান, বলে যে তুমি ফজরের নামাজের পর তুমি তোমার বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছ রয়েছে, তাল গাছের গোড়ায় চলে যাবা, সেখানে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে এই গাছটি দেখতে পাবা। এই গাছটি তুমি তুলে নিয়ে আসবা, তুলে নিয়ে আসার পর এই গাছের শেকড় বেটে তুমি খাবা। আল্লাহ তাআলা চাহেন তো উপকার হবে, আর যদি না হয় তাহলে অন্য কোনো কিছুতে তোমার আর কোনো উপকারে আসবে না। এরপর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি সত্যি ফজরের নামাজের পর
ওনার বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছ রয়েছে, তাল গাছের নিচে বেশ ঝোপঝাড় রয়েছে। উনি ওই ঝোপঝাড়ের কাছে যাওয়ার সাথে সাথে ওই গাছটি তিনি দেখতে পান এবং ওই গাছটি তুলে, ওটা তো মানে বেশ অনেকগুলো গাছ ছিল ওখানে, উনি গাছটি তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসার পর ওইটা শিকড় বেটে উনি খান। এভাবে যখন উনি প্রতিনিয়ত খাচ্ছিলেন, আস্তে আস্তে ওনার অবস্থার উন্নতি হচ্ছিল এবং একটা পর্যায়ে সত্যি উনি পুরোপুরি ভালো হয়ে যান। এরপরে উনি একবার ওই যে সেই মুরব্বী তাকে স্বপ্নে দেখেন। মুরব্বী স্বপ্নে তাকে বলছে, রমজান আলী, তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন রমজান আলী বলে, জি হুজুর, আমি আপনাকে চিনতে পেরেছি। তখন রমজান আলীকে উনি বলেন যে আসলে আমি তো অনেক দূরে ছিলাম, তোমার অবস্থা সম্পর্কে আমার জানা ছিল না। আমি যখন খবর পাই তখন চলে আসি এবং এসে দেখি তোমার অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমার যেটা জানা ছিল সেটা আমি তোমাকে বলেছি এবং আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছেন, এখানে আমার কোনো হাত নেই। আর তুমি এই যে যেই গাছটা চিনলা, যদি এই ধরনের সমস্যা অন্য কারোর মধ্যে দেখো তাহলে তুমি এটা দিয়ে মানুষকে ট্রিটমেন্ট করো, তারা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, মোস্তফা বিপ্লব ভাই রমজান চাচার সাথে দেখা করেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে যে চেনা চেনা মনে হচ্ছিল যে লোকটিকে স্বপ্নে দেখা, তাকে কি আপনি আসলেই চিনতে পেরেছেন? তখন বলে, হ্যাঁ আমি চিনতে পেরেছি। আমি অনেক ছোটবেলায় আমাদের বাড়িতে কিছু মানুষদেরকে আসতে দেখতাম। আমার বাবা অনেক পরহেজগার মানুষ ছিলেন, বেশ কিছু লোক আমাদের বাড়িতে আসতেন। তার মধ্যে আমি শুনেছি কয়েকজন জিনও নাকি আসতো। আমি যেই মানুষগুলোকে আসতে দেখতাম তার মধ্যে উনি একজন, তবে উনি অন্যদের থেকে একটু ব্যতিক্রম ছিল। উনি কারোর সাথে তেমন কথা বলতেন না, আমার বাবার সাথে দেখা করতেন, কি বলতেন আমি জানি না, এবং উনি কিছু খেতেনও না। উনি আসতেন খুবই অল্প সময়ের জন্য আসতেন, আবার চলে যেতেন। এভাবে বেশ অনেকবার ওনাকে আমি দেখেছি অনেক ছোটবেলায়। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর, যেহেতু আমার বাবা আমাকে শিশু বয়সে রেখেই মারা গিয়েছিলেন, তারপরে ওনাকে আমি কখনো দেখিনি। এই স্বপ্নে ওনাকে আমি প্রথম দেখেছি। প্রিয় লিসেনার্স, ইনি ছিল একজন খুব ভালো একটা জিন, যিনি তার বাবার শিষ্য ছিলেন। এই রমজান চাচার বাবার শিষ্য ছিলেন আর কি। তো ওনার বাবা মারা যাওয়ার পরে তিনি আর আসেননি, কিন্তু যেহেতু তার গুরুর সন্তানের এই করুণ অবস্থা, এই খবর যখন উনি পান তখন তিনি আসেন। কিন্তু রমজান চাচা তো আসলে সামনাসামনি জিন দেখে অভ্যস্ত নন, উনি তো আবার অসুস্থ ছিলেন। হঠাৎ করে জিন দেখে যদি উনি ভয় পেয়ে যান, আরও অসুস্থ হন, এই জন্য স্বপ্নের মাধ্যমে এসে তার এই সমস্যার সমাধানের জন্য তিনি পথ বাতলে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছিলেন। প্রিয় লিসেনার্স, তারাগনিয়া গ্রামে রমজান চাচা এখনও জীবিত আছেন এবং এই ধরনের ছোট ছোট সমস্যার ট্রিটমেন্ট উনি এখনও করেন। আপনারা কেউ চাইলে রমজান চাচার সাথে দেখা করতে পারবেন, এই ঘটনার সত্যতাও যাচাই করে আসতে পারবেন। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পাভেল, জর্জিয়া, ইউনাইটেড স্টেটস থেকে। পাভেল তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি পাভেলের ঘটনায়। ঘটনাটি 2018 সালে পাভেলের সাথে ঘটেছিল। সে তখন নতুন নতুন গিয়েছে পড়াশোনা করতে জর্জিয়াতে। তো প্রথম গিয়ে খুব একটা ভালো লাগছিল না তার কাছে, বেশ বোরিং লাগছিল, কারণ তার পরিচিত তেমন কেউ ছিল না। সে উঠেছিল খালার বাসা ওখানে গিয়ে, এবং এই খালার বাসা ওখানে হওয়ার কারণেই তার অ্যাডমিশনটা এখানে নেওয়া, তার খালুই ব্যবস্থা করছিলেন সব কিছু। তো যাই হোক, দেখা যেত যে বেশ স্ট্রিক্ট অবস্থায় থাকতে হতো, খালা বেশ স্ট্রিক্ট ছিলেন। তো মোটামুটি ক্লাস আর বাসা, আর এর মাঝে তার খালার ব্যবসা ছিল কাছেই, তাকে আবার নিয়ে আসতো যে ইউনিভার্সিটি থেকে। তো মোটামুটি এইটুকের মধ্যেই তার সীমাবদ্ধ জীবন ছিল, তার ক্লাস আর ওই বাসা। তো বেশ বোরিং জীবন। আর বাসাটা এমন একটা জায়গায় ছিল, সেটা একটা রেসিডেন্সিয়াল এলাকা, অনেক গাছপালা আছে, সুন্দর। এটাই তার একটা ভালো লাগার জিনিস ছিল। বের হয়ে হাঁটতে হাঁটতে বাসার শেষ দিকে চলে যেত। বাসা ছিল এমন একটা গলিতে, যে গলির শেষ মাথায় ডেড এন্ড, এই ডেড এন্ডের দিকে চলে যেত মাঝে মাঝে হেঁটে পাভেল। মানে দেখা যেত বিকালে বা রাত্রেবেলা যখন তার মানে ফ্রি টাইম থাকতো, হেঁটে হেঁটে চলে যেত এবং খুব ভালো লাগতো সন্ধ্যার পর কখনো হাঁটলে। একেবারে সুন্দর একটা রাত্রির আওয়াজ ছিল এবং প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এরকম একটা হাঁটার রাস্তা। বের হয়ে গেলে ওই পাশে বেশ কিছুটা উডস, আর তারপরে দূরে আরেকটা ব্লকে অন্যান্য বাসা।
তো যাই হোক, পাভেল হেঁটে হেঁটে যেত এবং সেই ক্রিকেটের শব্দ শুনতে শুনতে, মানে যে ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে হেঁটে শেষ মাথা পর্যন্ত যেত, এবং যে দেখতো যেখানে ডেড এন্ডটা, ওখানে বড় বড় স্টিলের বার দিয়ে এরকম লাগানো, ডেড এন্ড লেখা আছে, এবং তার পাশে বিশাল উডস। তো পাভেল খুব ইন্টারেস্টেড ছিল এইসব ব্যাপারে। যখন সে দেশে ছিল অনেক ভূতের মুভি দেখতো, ভূতের প্রোগ্রাম শুনতো রেডিওতে, তো এগুলো তাকে আরও বেশি ইন্টারেস্টেড করে তুলতো এই প্যারানর্মাল ব্যাপারগুলোর প্রতি। তাই এই কারণেই পাভেল আসলে সন্ধ্যার পর যখন হেঁটে বেরোতো, এদিকে আসতো, তার কাছে ভালো লাগতো। এই উডসের এই নীরবতা একটা দেখে মনে হইতো কেমন মিস্টিক। তো পাভেলের মামা থাকতো হচ্ছে নিউ মেক্সিকোতে। তো পাভেল তার মামার সাথে প্রায় কথা বলতো, ভিডিও কলে কথা বলতো, এমনিও কথা বলতো। তো মামার সাথে তার খুব ভালো সম্পর্ক, বয়সে 10 বছরের মতো ডিফারেন্স, কিন্তু মামা খুব জলি। তো মামার সাথে কথা যখন বলতো যে মামা এখানে তো আসলে তেমন কিছু করার নাই, যাই বোরিং এই সেই, তো মামা বলে যে সামার ভ্যাকেশন তো সামনেই, সামার ভ্যাকেশনে চলে আসিস, 1 সপ্তাহের জন্য আসিস, তোর ঘুরে নিয়ে বেড়াবো না এদিক ওদিক, আমাদের এখানে অনেক পার্ক আছে অনেক সুন্দর সুন্দর, এগুলো বলে। তো পাভেল বলে যে ওখানে হন্টেড কীরকম, তো বলে আরে হাসতেছে, এসে বলে যে হন্টেড অনেক জায়গা আছে, তুই আসিস, আসলে পরে আমরা যাবো না। যাক, তো পাভেল ওরকম সময় পার করতে থাকে। এর মাঝে সামার চলে আসে, আর সামারে তাদের ভ্যাকেশন শুরু হয়, বেশ বড় গ্যাপ। তো পাভেল চিন্তা করে যে আমি এবার একটু যাই মামার এখান থেকে ঘুরে আসি। তো খালাকে বলে, খালা তাকে বলে আচ্ছা যাও ঘুরে আসো এই সেই। তো পাভেল সব কিছু গোছায়, সেখানে তার খালা তাকে টিকিট কেটে দেয়। তো সে সুন্দর করে প্লেনে উঠে চলে যায় ওইখানে। তো মামার ওখানে যাওয়ার পর মামা যখন তাকে নিয়ে যাচ্ছে বাসায় এয়ারপোর্ট থেকে, তখন তার কাছে খুব মানে অন্যরকম লাগে। সব কিছু দেখে রাস্তাঘাট খুব সুন্দর লাগে, এবং কিছু কিছু উডস দেখছে সেখানে বিভিন্ন রকমের গাছ, এবং দেখা যাচ্ছে মাঝখানে খোলা জায়গা এই সেই। তো মামার বাসায় যাওয়ার পর দেখে যে বিকালবেলা মামার বাসায় পার্টি দিছে মামা। পার্টি মানে কি, বন্ধু বান্ধব আসছে, আড্ডা দিতেছে। তার মামার দোকান আছে ওখানে, বড় দোকান আছে, ওইটা চালায় তার মামা। তো মোটামুটি ভালোই ফ্রি টাইম আছে মামার। তো তার মামার একজন ক্লোজ ফ্রেন্ড আসছে নাম বিল, আর বিল তার কাজিনে নিয়ে আসছে ফ্রেড। এরা হলো তার মামার খুব ক্লোজ ফ্রেন্ড, এই বিল আর ফ্রেড। তো এরা বেশ দেখা গেলো আনন্দপ্রিয়, গল্পগুজব করতেছে। তার মামা যখন পাভেলকে পরিচয় করা দিছে, পাভেলের সাথেও তারা খুব ভালোভাবে মিশলো। তো খুব আড্ডাবাজি করতেছে। এর মধ্যে অন্যান্য ফ্রেন্ডরা চলে গেছে, অনেকেই তাদের কাজ ছিল চলে গেছে। বিল ফ্রেড বসে আছে, তার মা বসে আছে। তখন প্রায় এরকম রাত 8:30 9টা বাজে আর কি। তো তাদের ওই পুল সাইডে তারা গল্প করতেছে। পুল সাইডটা এরকম যে তাদের ওই সুইমিং পুলের পাশে বেশ খানিকটা জায়গা আছে, তারপর দূরে ফেন্সের ওই পারে বেশ ফাঁকা জায়গা, এরপর উডস আছে। আর এখানকার উডসগুলো ডিফারেন্ট, মানে ও ওইখানে যে উডস দেখছে পাভেল তার খালার ওইখানে, সেগুলো হচ্ছে ডেন্সড উডস। আর মোটামুটি বোঝা যাচ্ছে যে গাছপালাগুলা মানে বেশ কাছাকাছি এরকম, মানে খুবই না। আর এইখানে মামার এখানে যে উডসগুলো দেখতে, সেটাতে মনে হচ্ছে দূরে যে গাছপালাগুলো কেমন জানি এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে, এরকম বেশ দূরে দূরে, মানে একটু ডিফারেন্ট। এখানকার রুটসটা একটু ডিফারেন্ট, মনে হচ্ছে যে এখান থেকে ওখানে গেলে মানুষ হারায় যাবে, এরকম একটা অবস্থা, মানে একটু বেশি মিস্টিক দেখতে মামার পুল সাইডে। তো যাই হোক, গল্প করতেছে। এর মধ্যে এই ফ্রেডের সাথে তার বেশ জমে গেল, মামার ফ্রেন্ড বিলের কাজিন যে। তো ফ্রেডের সাথে বেশ জমে গেল, বিভিন্ন গল্প করতেছে এই সেই। তো ফ্রেড বলতেছে যে আমাদের এখানে কিছু কিছু জায়গা আছে খুবই হন্টেড, এরকম এই সেই, মানে আমরা তো মাঝে মাঝে ক্যাম্পিংয়ে যাই বিভিন্ন জায়গায়। তো তার মামা বলতেছে তখন, পাভেলের মামা হাতে শুনে বলতেছে এই আমার বাইক নাড়া নিয়ে আমরা ক্যাম্পিংয়ে যাব, সো আমরা প্ল্যান করো কোথায় যাব। তো ফ্রেড বলে যে ওয়েল আমার যেটা যাওয়ার জায়গা আছে আমি যাই নাই কখনো, বাট আই ওয়ান্টেড টু গো দেয়ার, আমি যাইতে চাইছি সবসময়। ওইটা হচ্ছে এখানকার সবচেয়ে হন্টেড ক্যাম্পগ্রাউন্ড। আমি শুনছি ওইটা নাকি সবচেয়ে স্পুকিয়েস্ট, কাজ আমি অনেকগুলোতে গেছি, আমি এরকম কিছু দেখি নাই। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এইটাতে নাকি এরকম আছে। তো পাভেলের মামা শুনতেছিল, সে বলে যে ওয়েল লেটস গো দেয়ার, চলো আমরা যাই। তো বলে যে তাহলে আমাদেরকে বেশ খানিকটা দূরে যেতে হবে, কেন আমাদের বাসার থেকে বেশ খানিকটা দূরে। বলে ইটস নট এ প্রবলেম। তো ওরা সবাই মিলে প্ল্যান করে বলে যে আচ্ছা ঠিক আছে আমরা অমুক দিন যাব। তো প্ল্যানের মধ্যে তারা উইকেন্ডটাকে বাদ দিয়ে রাখে, কারণ উইকেন্ডে নাকি মানুষজন শান্ত যায়। তো উইকেন্ডে গেলে তো অনেক মানুষ থাকবে, শান্ত অনেক মানুষ, মানে কি অনেকে আগ্রহী থাকে এবং উইকেন্ডেই টাইম পায়। তো ওই সময় গেলে ওরকম কিছু দেখার চান্সেস থাকে না। তো ওইটা তারা বাদ দিয়ে তারা প্ল্যান করে মানডেতে যাবে, মানে উইকেন্ড বাদ দিয়ে আর কি, স্যাটারডে সানডে বাদ দিয়ে। তো মানডেতে যাবে মোটামুটি ওরা দুজন, বিল আর ফ্রেড দুজন প্রিপেয়ার হয় মানডের জন্য, ওদের তো কাজ আছে ওই দিন, তারা এক্সট্রা ডে অফ নিয়ে তারপর রেডি হয়। যাই হোক, যত সময় তার রওনা দেয় এখান থেকে। পাভেলের মামার ট্রাক ছিল, কারণ তার মামার তো ওখানে স্টোর আছে, প্রোডাক্ট ক্যারি করতে এমনি, তার মামার ট্রাক ছিল। ওই ট্রাক নিয়েই তারা যায়, সবাই সব কিছু লোড করে ট্রাকে করে যত সময় রওনা দেয়।
তো রওনা দিয়ে ওখানে পৌঁছায় এবং রাস্তাঘাট ওইখানে তো ওরকমই যেটা বলছি যে সুন্দর একদম করা, এবং একটা জায়গায় যেখান থেকে তারা ক্যাম্প গ্রাউন্ডের দিকে যাচ্ছে ওইখানকার রাস্তাঘাট আরও সুন্দর। তো যাই হোক একসময় পৌঁছায় ওইখানে। তো ক্যাম্প গ্রাউন্ডে ঢুকে পাবেলের কাছে একটু অন্যরকম লাগে, মানে এই যে এখানকার যেটা বললাম যে উডসের বিন্যাসটাই ডিফারেন্ট, গাছপালাগুলা একেবারে ডিফারেন্ট, মানে ওখানে পাইন, ওক, উইলো এই গাছগুলো ভর্তি, এবং উইলো গাছগুলো তো একদম অন্য একটু ক্রিপি টাইপের। তো এই যে গাছগুলো দিয়ে ভর্তি, একটু ডিফারেন্ট এবং খুব ডেন্সড কয়েক জায়গায়। তো যাই হোক, তো ওখানে পৌঁছায়, ওখানে কথাবার্তা বলে তারা কোথায় ক্যাম্প করবে সিলেক্ট করে, এবং ক্যাম্প করবে সিলেক্ট করে তারা ওখানে চলে আসে, যে ওখানে তারা টেন্ট গেড়ে ফেলে এবং ট্রাকটা পাশে রাখে। তো যখন তারা পৌঁছাইছে দুপুরের পর ওই জায়গাটা পুরোটা ঘুরে বিভিন্ন জায়গায়, তো দেখা গেছে যে পাবেলের মামার সাথে বিল বেশি ঘুরতেছে, কারণ ওরা দুজন বেশি ক্লোজ। ফ্রেডও ক্লোজ, কিন্তু ফ্রেড আবার বেশ ভালো টাইম কাটাইতেছে পাবেলের সাথে, কারণ পাবেলের সাথে তার মিলছে আর কি কথাবার্তা। তো পাবেল আর ফ্রেড দুজনে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাবেল বুঝতে পারে যে কিছু কিছু জায়গা আছে একদম নীরব এবং কিচ্ছু নাই, শুনশান, মানে শুধু পাখির ডাক শোনা যাচ্ছে দুই একটা। হেঁটে যাচ্ছে তখন তো একদম মানে দুপুরটা পড়ে গেছে এরকম একটা সময়। তো তারা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসে পাবেল আর ফ্রেড, সেই জায়গাটা একটা চিকন পায়ে চলা পথ আর কি, একদম মাটির মধ্যে দিয়ে মেঠো পায়ে চলা পথ, এবং দুই পাশে একটা জায়গায় দিয়ে নিচু হয়ে গেছে, মানে মোটামুটি বেশ নিচু, বৃষ্টির পানি জমে আছে ওই জায়গায়, ঘাসের মাথা দেখা যাচ্ছে এরকম। তো ওই জায়গায় এসেই জানি কেমন একটা ফিল হয় পাবেলের কাছে। তো সে দেখে যে যেখান থেকে নিচু হয়ে গেছে সেটার ওই পাশে আবার উঁচু হয়ে রাস্তা উঠছে, উঠে সামনের দিকে গেছে, এবং এটা কিন্তু পায়ে চলা পথ পুরোটা সামনে, এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া ওঠানোর মতো না। তো হেঁটে সামনে গিয়ে বাঁ পাশে একটা ঝোপালো জায়গা, ডান দিকে বেশ ঘন বন, ঘন গাছপালা ওই জায়গায় একদম ডেন্সড। তো পাভেলের জানি কেমন একটা ফিল হয়, মানে গা শিরশির অনুভূতি হয়। সে ফ্রেডকে বলে যে আমার কাছে এই জায়গাটা ভালো লাগতেছে না, কেমন জানি মনে হইতেছে, মানে কেমন জানি মনে হচ্ছে, মানে এইখানে মনে হইতেছে যে এই জায়গাটা ভালো না, মানে এখান থেকে হাঁটাটা ঠিক না এরকম মনে হচ্ছে, মানে ওই পাশে যাওয়াটা আমাদের ঠিক হবে না, এই যে নিচু জায়গাটা ওই পাশে ওঠাটা ঠিক হবে না এরকম মনে হচ্ছে। তো ফ্রেড বলতেছে এক্স্যাক্টলি আমারও কাইন্ড অফ সেম মনে হইতেছে, ডোন্ট গেট মি রং, যে আমি তোমার কথা শুনে বলতেছি, আমার কাছেও কিন্তু একই রকম মনে হচ্ছে। ফর সাম রিজন আমার ভেতর থেকে কেউ বলতেছে যে এইখান থেকে ক্রস করো না। অ্যান্ড আশ্চর্য জিনিস কি জানো? তো পাবেল বলছে কি, বলে আমি এখানকার সম্বন্ধে যত খবর নিয়েছি বলতেছে যে এই জায়গাটা নাকি বেশ একটা হন্টেড স্পট এখানে। তো মানে এই যে ভেতরে বলতেছে এর পিছনে কোনো কারণ আছে, বাট হোয়াট ইউ সেই, আমরা কেউ পাশে যাবো না মানে তোমার ডিসিশন কি? পাবেল বলে যে অবশ্যই যাবো, যখন এরকম ফিল হয় তখন তো যাওয়া উচিত, হন্টেড মানে স্পটে আসার মূল আনন্দটাই তো এইটা। তো ওকে ফ্রেড বলো লেটস গো বলে দুইজনে হেঁটে ওই চিকন রাস্তা দিয়ে হেঁটে ওই নিচু জায়গা দিয়ে পার হয়। তো নিচু জায়গা দিয়ে যখন পার হচ্ছে তখনই নাকি কেমন একটা স্মেল পায় ওই পাবেল, মনে হয় যে যেটা এক্সপ্লেন সে যা করছে তার কাছে মনে হয়েছে যে অনেকটা আছে না জলীয় বাষ্প দুপুরবেলা দেখবেন গরম বাতাসে ভেসে বেড়ায়। হ্যাঁ, গরম বাতাসে আপনি কোনো পুকুরের পাশ দিয়ে গেলে বা কিছু যেখানে কচুরিপানা থাকে বা কিছু এক ধরনের গরম বাতাস পাওয়া যায়, অনেকটা সেরকম একটা সে এক্সপ্লেইন করছে পাবেল, যে ওরকম একটা বাতাসের মতো মনে হচ্ছে ভেসে বেড়াইতেছে ওইখানে। তো যাই হোক ওই জায়গাটা তারা পার হয়ে ওই পাশে উঠে উঁচু জায়গাটাতে ওখান থেকে উঠে হেঁটে হেঁটে সামনে যায়, এবং কেমন জানি তাদের কাছে একটা অনুভূতি হতে থাকে, মনে হইতেছে যে একটা মানে খা জায়গা, মানে পাবেলের কাছে হইতেছে, এবং পাবেল ফ্রেডকে জিজ্ঞেস করছে, ফ্রেডের কাছে এরকম মনে হচ্ছে যে খা জায়গার একটা অনুভূতি, যে মানে কেউ একজন আসে ওইখানে তাদের দিকে চোখ রাখতেছে এরকম। তো দুজন হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে গিয়ে ওই যে বাঁ পাশে ঝোপ ডান পাশে ঘন গাছপালা ওইখানে চলে যায়, ওইখানে গিয়ে কিছুটা হেঁটে ভেতরে ঢোকে। তো ভেতরে ঢোকার পর এরকম একটা দৃশ্য দেখবে এটা চিন্তা করেনি পাবেল, তার কাছে মনে হচ্ছে যে সে ঠিক পুরোনো আমলের যে পুরোনো আমল বলতে কি মানে 80s বা 90s যে হরর মুভিগুলো দেখতো সেখানে যে বিভিন্ন জঙ্গল দেখাইতো জাস্ট লাইক দ্যাট, মানে গাছগুলো এইভাবে আছে, মোটা মোটা কিছু গাছ, দূরে কিছু গাছ যেটা নাকি বুলো গাছ, এরকম মানে বাঁকানো চোরানো কেমন জানি গাছগুলা, ঝুড়িগুলো এইভাবে নেমে গেছে চারিপাশে, বিভিন্ন অনেক ঝুড়ি এরকম। তো মানে অন্যরকম, এবং ওই ভেতর থেকে কেমন জানি একটা কুয়াশার মতো এরকম যাচ্ছে ভেতর থেকে সরে সরে, সম্ভবত এই গাছের শ্বাসমূল বা ভেতরে এগুলো চলাফেরা করে এখানকার গ্যাসগুলা। তো একেবারে অন্যরকম, মানে হরর মুভির একটা সেটের মতো লাগলো, এবং মনে হইতেছে যে ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসবে গাছপালার ভেতর থেকে। তো এগুলা দেখতে দেখতে কিছুক্ষণ তারা এদিক ওদিক হাঁটাহাঁটি করে তখন ফ্রেড বলতেছে যে আমরা উই শুড গো ব্যাক, কারণ ওখানে তো বিলটা কাজ করতেছে, সো উই শুড গো ব্যাক অ্যান্ড সি হোয়াট হ্যাপেন। মানে তার ওই যে পাবেলের মামা আর বিল দুজনে ওখানে টেন্ট
ঠিক মতো করতেছিল, ওরা হাঁটতে বের হয়ে গেছে এখানে। তো বলছে আমরা যাই, তো আমরা তো রাত্রে আসবোই, অবশ্যই এখানে এক্সপেডিশনে মানেই তো রাত্রে ঘোরাফেরা করা। তো পাবেল বলে ওকে লেটস গো। তো দুইজনে যখন ব্যাক করতেছে, ওদের কিন্তু বেরোইতে যে একটু সমস্যা হয়ে গেছে, তখনই দুইজন ডিটেক্ট করতে পারছিল না কোন দিক দিয়ে এখান থেকে ঢুকছে। তো তখন বলে যে ওয়েল ইট উড বি ট্রাবল, বলতেছে ফ্রেড যে রাতের বেলা যদি আমরা আসি এখানে ঢুকলে, উডসে ঢুকলে কিন্তু সমস্যা, খুঁজে বের করা বিশাল সমস্যা হয়ে যাবে। বলতে বলতে দুজনে তার পথ পায়, লাস্টে বের হয়ে আসে। এবং ওই যে সেই যখন নাকি তারা ওই নিচু জায়গাটায় পার হয়, তখন কিন্তু তখনও তাদের ওই অশুভ একটা ফিল মনের মধ্যে রয়ে যায়, মনে হয় যে কিছু একটা। তো যখন তারা ওই নিচু জায়গাটা পার হইতেছে, মানে একদম মানে ওই মাঝখানের যে জায়গাটা আইলের মতো, ওটা দিয়ে হেঁটে উপরে উঠছে, তখন মনে হচ্ছে পিছনে কোনো নাম না জানা কর্কশ কোনো পাখি ডাক দিচ্ছে এরকম। ডাকটা খুবই ডিফারেন্ট, মানে যে বাদুড় বা কোনো কিছু রাতের বেলা নিশাচর কিছু পাখি ডাকে, সমস্ত বাদুড়ই, হ্যাঁ, মানে একটা ভয়ঙ্কর কর্কশ একটা ডাক দিছে। তো এই ডাকটা শুনে পিছিয়ে ফিরে তাকায় দেখতেছে যে ওই পিছনে গাছপালার ওইখান থেকে আসছে। তো দুজন ভাবলো যে হতে পারে কত রকমের পাখি থাকে, হয়তো সব তো আমরা চিনি না। যাই হোক, হেঁটে হেঁটে আবার ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে তারা যখন নাকি ওই তাদের যেখানে ক্যাম্প করছে, মানে টেন্ট ফেলতেছিল, তার মামা বিল দুজনে ওখানে চলে আসে। যে দেখে তার মামারা তাবু করে ফেলছে। তো ওদেরকে দেখে বলো যে কি ব্যাপার, কিছু পাইছো নাকি, কোথায় গেছিলা? তো বললো যে অমুক অমুক জায়গায় গেছি এরকম এসে। তো পাবেলের মা বলে যে অসুবিধা নাই, রাত্রেবেলা আমরাও যাবো, উইল গো দেয়ার টু, এই আসো আমরা এখানে এখন করি, বারবিকিউ করি। যাই হোক, তাদের খাবারের সেট আপ করে, তারা বারবিকিউ করে, খাওয়া দাওয়া করে। অলরেডি তখনই একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো রাতের বেলাতে আবারও গ্রিল করবে, তারা এটা ঠিক করেই রাখছে। তো চারজনে বসে ওখানে খাওয়া দাওয়া করতেছে, গল্প করতেছে, এরকম সময় পার হয়ে গেল আর কি, সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার মধ্যে টুকিটাকি জিনিস গুছাই ফেলছে, যে যার মতো টুকিটাকি কাজ করছে। এবং পাবেলের মামা বললো যে তোমাদের যদি কারো রেস্টরুম ইউজ করার থাকে তো যাও, এখানকার রেস্টরুম ইউজ করে আসো। রাতের বেলা রেস্টরুমে যেতে গেলে অনেক দূর হাঁটা লাগবে, কারণ ওখানকার ওই যে গ্রাউন্ডের মধ্যে যে রেস্টরুম ব্যবস্থাগুলো কিন্তু বেশ দূরে দূরে থাকে ক্যাম্পিং গ্রাউন্ডের। যাই হোক, চারজনে মিলে একসাথে যে তারা ওখান থেকে ফ্রেশ হয়ে আসছে, এসে মোটামুটি ওখানে আবার বসে গল্প গুজব করলো। এবং তাদের রাতের যে প্ল্যান ছিল ওখানে বারবিকিউ করা, সেটাও করলো। ওরা সব গুছায় ফেলে সব প্যাক ট্যাক করে ফেললো, যেসব ট্র্যাশ ট্র্যাশ থাকে ওগুলো সব ব্যাগে ভরে বেঁধে ফেলে সব গুছায়। তো যাই হোক, গল্প করতেছে। তো তখন অলরেডি কিন্তু প্রায় 9টার মতো বাজে। তো অনেকে আছে এরকম সময়, মানে এরকম যখন কোনো ক্যাম্পিং গ্রাউন্ড আসে ঘুমায় যায়, ভিতরে ঢুকে আর বের হয় না। আর বেশ নীরবতা নেমে আসে। এই রাতের বেলা এই উডসের আলাদা একটা শব্দ আছে, ঝিঝি পোকা আলিশের বেশ লাউড শব্দ, এটা আসতেছে। তো এখন পাবেলের মা বলতেছে তাকে আসলে মানে অলসতায় পেয়ে বসছে, মানে খুব টায়ার্ড লাগতেছে, তার এখন বাইরে যাওয়ার মতো মুড নাই হাঁটতে যাওয়ার। সে বলতেছে যে আমি আপাতত বাইরে বসে থাকি, বিল গেলে যাইতে পারো, আমি একাই থাকবো, অসুবিধা নেই। বিল বলতেছে না, আমিও এনে বসে থাকি, লেটস এনজয় দ্য নেচার এনজয় করি বাইরে বসে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ওখানে বসে বসে গান শুনি আর দেখি, মানে নেচার দেখি। তো তখন ফ্রেড বলতেছে যে না, আমরা একটু বাইরে যেতে চাইছিলাম। পাবেল বলে হ্যাঁ। তো তখন বলে যে বেশি দূরে যেও না, তোমরা এখান থেকে বেশি দূরে যেও না, আই উড সাজেস্ট নট টু গো বিয়ন্ড দ্যাট প্লেস, যেখানে তোমরা বলছো যে তোমাদের খারাপ ফিল হয়েছে, ওইটার ওই পারে যেও না, আর সাজেস্ট। তারপরে তোমরা বলছো যে উডসের ওই পারে দেখা যায় না, ফ্ল্যাশ লাইট নিয়ে যাও, ওখান থেকে ঘোরাফেরা করে চলে আসো। ওয়েল, এখন তো জাস্ট ফিল নাও, আর তো কিছু না, তোমরা তো আর ঘোস্ট হান্টার্স না। তো পাবেল বলে যে ওকে, ফ্রেড বলে যে ওকে ম্যান, নো প্রবলেম। তো বিল বলে যে দেখো, ওর পাবেলটা দেখা দেয়, বলো তো কিন্তু নতুন আসছে, অন্য স্টেট থেকে আসছে তাও, হ্যাঁ, সো বি কেয়ারফুল। তো পাবেল বলে না, এটা কোনো সমস্যা না। যাই হোক, ফ্রেড আর পাবেল দুজন বেরোয়। তো ফ্রেড পাবেলকে বলে যে তোমার দায়িত্ব দিয়ে দিল আমার সাথে, তো পরে যদি কোনো এখানে সমস্যা হয়, একটা ব্যাপার হবে না সমস্যা যদিও, সো স্টিক টু মি, আমার সাথে থাকো, মানে একা একা হাঁটা চলা করো না, এরকম বলে দুজনে হাঁটতে থাকে। তো এখন যে রাতের বেলা তারা হেঁটে যাচ্ছে ওই জায়গায়, ওই যে চিকন রাস্তাটার দিকে, যদিও তাদেরকে বলে দিচ্ছে, পাবেলের মামা বলছে যে ওইটার ওইবারে যেতে না, ওই যে যেখানে নাকি ওই যে তারা চিন্তা করছিল ওই চিকন রাস্তাটা উঁচু হয়ে গেছে, ওইটার উপরে যেতে, ওইবারে যে উডসের কাছে যেতে নিষেধ করছে পাবেলের মামা। কিন্তু তাদের চিন্তা হলো যাবে, তারা ওটা ক্রস করবে। তো ওই জায়গায় যে যাওয়ার সময় যে রাস্তাটা এখন এই রাতের বেলা তাদের কাছে একেবারেই অন্যরকম লাগতেছে, কারণ পুরোপুরি মনে হচ্ছে দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে। চাঁদটা উঠছে যে আকাশের মধ্যে মেঘে ঢাকে, আবার একটু বেরোয় এবং গাছপালার মধ্যে পড়ে। একেবারে পাবেলের কাছে খুব ভালো লাগতেছে, বিকজ অফ পাবেলের কাছে ফিলটা হচ্ছে এরকম যে সে কোনো ওয়ারউলফের মুভি দেখতেছে,
এরকম লাগতেছে তার কাছে। যে ওয়ারউডের মুভি পুরানো আমলে 90s দেখলে মনে হতো না যে গাছপালার ভেতরে কেমন জঙ্গলের মধ্যে ডাকতেছে, চাঁদ মাঝে মাঝে বের হয় ঢেকে যায়, এরকম লাগতেছে। পাভেল এনজয় করতেছে। পাভেল ফ্রেডকে বলে এটা যে মানে তোমার কাছে কিরকম মনে হয়? ফ্রেড বলে যে আমরা প্রায় এটা এনজয় করি, আমরা ফ্রেন্ডরা প্রায় উডসে যাই, আর আমাদেরকার উডসগুলো এই ধরনের সব ট্রিজ, হ্যাঁ এখানকার ট্রিজ হলো এই টাইপের, তো বেশ জোস। হ্যাঁ মানে এইখানে আছে কিনা জানি না মোটা গাছ, তোমার কি দেখাবো, কিছু গাছ আছে যেটা মানে একদম 3-4 জন মিলে ব্যাট দিয়ে ধরতে হয়। যাই হোক, এরকম কথা বলতে বলতে দুজনে হাঁটতেছে, গল্প করতেছে, আলো মারতেছে, এবং মনে হইতেছে পুরা বনটা জীবিত হয়ে গেছে। বনের মধ্যে কিছু শব্দ আসতেছে, এগুলা পাবেল কখনো পায় নাই লাইফে। যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় চলে আসো নিচু জায়গাটার কাছে যেখানে নাকি পানি। তো এখান থেকে দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ছে, যে জায়গাটার মধ্যে একটু পানি জমে আছে ওই জায়গাটায় শাইন করতেছে চাঁদের আলো ঝিকমিক করে, আর গাছগুলো যে পাশের দূরের গাছের যে মাথাগুলো সেগুলোর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে পানিতে। তো কাছে আসলো, সেই দিনের মতোই একটা ফিল মনের মধ্যে কাজ করা শুরু করলো পাবেলের, যে যাওয়াটা ঠিক হবে না, ওই পারে যাওয়াটা ঠিক হবে না। ওই পাড়টা মনে হচ্ছে যে এই হালকায় যে নিচু জায়গাটা যেখানে পানি জমে আছে, ওই পাড়টা মনে হচ্ছে যে ওদের জন্য প্রোহ্যাবিটেড করে রাখছে। মানে এরকমই একটা মানে মনের মধ্যে একটা সিগন্যাল তাদের আসতেছে। যাই হোক, তারপরও কোনো কথা নাই, ওখানে পার হয়ে গেল ওইটা জায়গাটা। তো পাবেল পার হওয়ার সময় শুধু মনে করতেছে যে আরে আমি তো কত দূরে বাসা থেকে, মানে ফ্যামিলি থেকে, বাপ মার থেকে অনেক দূরে, এমন একটা জায়গায় যে কোথায়। তো তারপরে মনের মধ্যে সান্ত্বনা, তার মামা আছে, ফ্রেডকে তার খুব ক্লোজ ফ্রেন্ডের মতো লাগতেছে তার কাছে। যাই হোক, পার হয়ে গেল, গিয়ে তখন যখন ওই পাশে উঠছে, উঠে হেঁটে হেঁটে ওঠার পরে এই উডসটা একেবারেই ডিফারেন্ট মনে হচ্ছে তাদের কাছে। মানে এটা মানে দিনের বেলা যেরকম দেখছে সেরকম লাগতেছে না, মনে হচ্ছে যে চাঁদের আলো এসে পড়ছে একটা কালো একটা পুরা বিশাল অংশের উপরে, যে জায়গার উপরগুলো ধূসর এবং পাতাগুলো নড়তেছে গাছপালার, এবং তার এই যে ধূসর যে জায়গাটার পাতাগুলো নড়তেছে তার নিচের অংশটাই কালচে, কেমন জানি কালচে টাইপের, এবং যত কাছে যাচ্ছে কালচে জায়গাগুলোর মধ্যে দিয়ে হালকা হালকা আলো ঢুকতেছে, যে স্কাইলিক এগুলো বুঝতে পারতেছে পাতার ফাঁক দিয়ে। তো মানে একটা অন্যরকম সৌন্দর্য, ভয়ঙ্কর সৌন্দর্য। তো যখন কাছাকাছি চলে আসছে উডসের, তো তখন ফ্রেড জিজ্ঞেস করতেছে পাবেলকে ঢুকবা ভিতরে? তো পাবেল বলতেছে যে ওয়াই নট ম্যান, আমরা তো আসছি এই কারণে। তো তখন ফ্রেড পকেট থেকে তাকে একটা মার্কার বের করলো, মার্কারের মুখটা হচ্ছে হলদে কালারের, ইয়ালো, তো ইয়ালো মার্কার একটা তো নিল, ইসের হাতে দিল পাবেলের কাছে, যে এটা রাখো। সো আমরা যখন যাব গাছের মধ্যে একটা করে দাগ দিয়ে যাব, সো উই নো এই যে কালারটা এটা কিন্তু জ্বলে, ইলুমিনেট করে, আলো মারলে জ্বলে উঠে, রিফ্লেক্ট করে। তো আমরা একটা করে দাগ দিয়ে দিয়ে যাবো, তাহলে আমরা জানবো যে কোন দিক থেকে আসছি। তো পাবেল হাসে, পাবেল বলে যে এরকম অনেক জায়গা আছে এরকম চক দিয়ে দাগ দিয়ে যায়, মানে গাছের হিসাব রাখার জন্য। সো সো ওকে। তো দুজনে হেঁটে হেঁটে ওখানে ঢুকে এবং যথারীতি তারা গাছের একটা দাগ দেয়, দাগ দিয়ে এরকম সামনে যাচ্ছে। তো এরকম যখন নাকি 3টা গাছের গায়ে দাগ দিছে, তখনই মনে হলো আশেপাশের জায়গাটা মানে যার থেকে প্রায় 100-200 ফিট দূরে মনে হলো কিছু নড়াচড়া শুরু হয়ে গেল, মানে কেমন জানি পাতাগুলো বেশি নড়তেছে, বাতাস বেশি যাচ্ছে, এরকম একটা অবস্থা, মানে একটা স্রোতের মতো এরকম যাচ্ছে। তো ফ্রেড বলতেছে স্ট্রেঞ্জ, মানে এরকম তো না, মানে এই পাশে দেখো কাম, ওই পাশটা এরকম কেন? এরকম যখন শব্দ শুনছে, হঠাৎ করে তারা শব্দ পেল দূরে ঘোড়ার ডাকের শব্দ। মনে হলো যে খুব তেজস্বী কোনো ঘোড়া মানে চি করে ডাক দিছে দূরে, মানে খুবই অন্যরকম। তো সে বলছে এই উডসের মধ্যে ঘোড়া কোত্থেকে আসবে, মানে ইটস ভেরি স্ট্রেঞ্জ, ফ্রেড বলতেছে। তো ফ্রেড মনে হচ্ছে যে বলতেছে, ফ্রেড কিন্তু ভয় পাইছে, ফ্রেডের গলা কেঁপে গেছে। তো পাবেলেরও ভয় লাগছে, কিন্তু পাবেল এতটা ভয় পায়নি ফ্রেডের মতো, ও কেন জানি একটু শান্ত। এই সময় হঠাৎ করে তারা ঘোড়ার খুরের শব্দ পাইছে। তো শব্দটা পাওয়ার সাথে সাথে ফ্রেড করছে কি, পাবেলের জ্যাকেটের হাতা ধরে বলতেছে যে এইখানে কোনো ঘোড়া আসার কথা না, ঘোড়ার শব্দ পাওয়ারও কথা না, দিস ইজ সামথিং রং। তাই বলে সে জ্যাকেটের হাতা ধরে দৌড় দিল টান দিয়ে একদিকে। তো পাবেলও আসলে কিছু না বুঝে দৌড় দিছে ওর সাথে। তো দৌড়াচ্ছে ফ্রেড, কিন্তু মনে হচ্ছে যে সে আসলে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইতেছে। পাবেল কিছুক্ষণ পরে বুঝতে পারলো যে ফ্রেড আসলে ভয় পেয়ে বা তার আসলে জ্ঞান লোপ হয়ে গেছে, সে কোন দিকে দৌড়াচ্ছে। তো সে থামাইলো ফ্রেডকে, সে এরকম হে ম্যান স্টপ বলে এরকম থামাইলো। তো ফ্রেড দৌড়ায় চলে যাচ্ছিল, একবার পরে থেমে দাঁড়াইছে। তাহলে বলছে ওয়ার আর ইউ গোয়িং, তুমি কই যাইতেছো? আমরা যদি এখানে না ঢুকে আমরা বের হয়ে যাবো, তুমি কোন দিকে যাইতেছো? তো ফ্রেড তখন মনে থতমত খেয়ে গেছে, বললো যে আমি আসলে মানে ভয় পাইছি। সে বললো দেখো লুক, ওরা দেখাইতেছে ওদিকে। তো মানে একটা সাইডের দিকে কুয়াশাতে ভরে গেছে ওই জায়গাটা, মনে হচ্ছে যে কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, গাছের ডালপালাগুলো পুরো ছেয়ে গেছে। আর পিছনের দিকে তাকাইলো, পিছনের দিকেও প্রায় একটা বেশ বড় জায়গা নিয়ে গোল করে তাদের এখান থেকে সার্কেল হয়ে পুরাটা কুয়াশাতে ঢেকে গেছে।
মানে তারা কোনো রাস্তা দেখার মতো নাই। তো তখন পাবেল চেতে গেছে, বলতেছে যে তুমি এদিকে কেন দৌড় দিলা, ঘোড়ার মানে এদিকে ঘোড়ার ডাক শুনে তো দৌড়ানোর কিছু নাই, আমরা এখান থেকে চলে যাবো, বের হয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। তখন বলছে নো ইউ ডোন্ট নো, এখানে সমস্যা আছে, ঘোড়ার ডাক মানে এখানে বিপদ। মানে বলে যে এখানে ঘোড়ার ডাকের কোনো অপশন নাই, এখানে কোনো ঘোড়া নিয়ে কেউ আসে না, থাকেও না। তো সে গলা আরো নামায় বলতেছে এইখানে একটা লেজেন্ড প্রচলিত আছে যে এই জায়গাতে একজন যাজককে মেরে ফেলছিল কিছু দুষ্কৃতিকারী নেটিভ পিপল, এবং তারা মারছিল, এবং এরপর থেকে হেডলেস হর্সম্যানের মতো সেই যাজককে মানুষ দেখে। তো এই 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 জিনিসটা আছে, আমাদের বেরোতে হবে এখান থেকে তাড়াতাড়ি। তাই বললে ফ্রেড আবার তাকে মানে টান দিতে যায় হাত ধরে, সে বলে যাই ম্যান দাঁড়াও, কোন দিকে যাইতেছো তুমি, আমাদের তো পিছন দিকে যাওয়ার কথা। তখন বলে পিছন দিকে মানে, তুমি আমার যত জানা মতো এদিক থেকে আসছো। দুজনের মধ্যে একটা কনফিউশন হয়ে যায়, মানে মনে হচ্ছে তর্ক হইতেছে এরকম। তো ফ্রেড বলতেছে যে আমি যাইতেছি তোমার মতো তুমি যাও, বলে ফ্রেড ফট করে হাঁটা দিয়ে দেয় সামনের দিকে। তো পাবেলের কাছে ভয় লেগে যায়, কারণ পাবেল তো একা হয়ে যেতেছে এখানে। পাবেল মানে কোনো চিন্তা করার আগে ফ্রেড ততক্ষণ অনেক দূর চলে গেছে। তো পাবেল তখন ঠান্ডা মাথায় একটু চিন্তা করে, পাবেলের মাথা একটু ঠান্ডা তার থেকে, সে চিন্তা করে যে আমি যেদিক থেকে আসছি ওদিকেই ফেরত যাব। পাবেল এতটুকু ঠাউর করতে পারতেছে যে সে পেছন দিক থেকে আসছে, মানে যেদিক থেকে পাবেল আসছে ওদিকে না, মানে তারা যেখানে ছিল সেখান থেকে অপোজিট ডিরেকশনে হেঁটে যেতে হবে তাকে। তো পাবেল কি করে, চুপচাপ, এখন অতটুকু জায়গা কিন্তু ফাঁকা, ওখানে কুয়াশা নেই, কুয়াশা কিন্তু একটা বেশ বড় প্যারামিটারে পড়ে। তো পাবেল আস্তে আস্তে হাঁটতে থাকে মানে পেছন দিকে, এবং এইবার সে একটু ভয় পায়। সে চিন্তা করে যে আমার এত অ্যাডভেঞ্চার প্রিয় হওয়ার দরকার ছিল না। মনে মনে সে একটা দোয়া পড়তেছে, মানে যতটুকু যা পারে, খুব বেশি ভালো জানতো না পাবেল, তারপরে সে মনে মনে যতটুকু যা দোয়া টুকিটাকি পারে পড়তেছে, পড়ে সে ব্যাকের দিকে আসতেছে, তার বুকটা ধুক 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 করতেছে। আর পাবেলের মতে এরকম সিচুয়েশনে যে পড়ছে সেই বুঝবে এটা কতটা ভয়ের। এই সিচুয়েশনে যদি কেউ না পড়ে, একটা বনের মধ্যে একা, এবং মানে এটা খুবই ভয়ের একটা জিনিস, এবং একদম অপরিচিত বন, এবং যে জায়গা সম্বন্ধে কথা প্রচলিত আছে জায়গাটা হন্টেড। তো পাবেল ভয় পাচ্ছে, আর মনে মনে দোয়া পড়তে পড়তে সে আন্দাজ করে যাচ্ছে যেদিক থেকে আসছে ওদিকে। আর সে ফ্ল্যাশ লাইটও জ্বালতেছে না, তার কাছে কিন্তু আলাদা নিজস্ব ফ্ল্যাশ লাইট আছে, জ্বালতেছে না। এই কারণে সে মনে করতেছে হঠাৎ ফ্ল্যাশ লাইট জ্বাললে কী দেখবে, বা মানে এখানে কি দেখা যায় হঠাৎ কেটেই সে ভয় পাচ্ছে। ওই আকাশ থেকে যে চাঁদের আলো পড়ছে স্কাইলিকের মতো গাছপালার ডালপালায় পাতার ফাঁক দিয়ে, সেইটার আলো দিয়ে সে একটু একটু করে যাচ্ছে সামনে। তো একবার তার মনে হলো যে আমি ওখানে ঘন কুয়াশা দেখতেছি, ওদিকে লাইট মারি। তো লাইট মারলে বেশ খানিকটা জায়গা দেখতে পাইলো, সে ডালপালার ফাঁক দিয়ে যাওয়ার জায়গা। চিন্তা করলো যে আমি মানে একটু তার জন্য ভালো হইলো, সে লাইটটা বন্ধ করে চিন্তা করলো হ্যাঁ মাঝে মাঝে এখন লাইট মারবো। তো সোজা ওদিকে হাঁটা শুরু করলো। তো হেঁটে হেঁটে পৌঁছে গেছে ওদিকে। হঠাৎ করে তার কাছে মনে হলো তার থেকে প্রায় 3-4 ফিট দূরে ঘোড়ার শব্দ, একদম ঘোড়া নাক দিয়ে যেরকম করে নিঃশ্বাস ছাড়ে ওরকম একটা শব্দ, ঘর 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 করে। তো পাভেল ফট করে পিছিয়ে ফিরে তাকাইছে যেদিক থেকে শব্দটা আসছে। তাকায় দেখে যে তার থেকে বাঁ দিকে প্রায় 7-8 ফিট দূরে হবে এরকম। তার কাছে কিন্তু মনে হচ্ছে একদম তার কানের কাছে আসছে শব্দটা, ভয়ঙ্কর লাগছে তার কাছে ঘোড়ার এই শব্দটা। তো তার থেকে 7-8 হাত দূরে হবে এরকম। ওই জায়গায় সে দেখতেছে এই যে আকাশ থেকে যে আলো পড়ছে স্কাইলিকের এর মধ্যে, এবং ওখানকার গাছপালাগুলো একটু ডিফারেন্ট যেটা বলছি, আর উইলো গাছের এরকম ইগুলো নামে ফারগুলো নেমে থাকে এরকম। তো ওই জায়গাতে দেখতেছে যে একটা ঘোড়ার অবয়ব দাঁড়ায় আছে হালকা আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে না, এবং আসলেই মনে হচ্ছে ওইটার পিঠে কোনো কেউ বসা, কিন্তু সেই যে বসা তার মাথা দেখা যাইতেছে না, মনে হচ্ছে ঘাড় মানে মাথা ছাড়া একটা বডি বসা ঘোড়ার মধ্যে লাগাম ধরে বসে আছে, এবং ওই ঘোড়াটাই শব্দ করছে। এবং তার সামনেই ওই ঘোড়াটার উপরে মাথা ঝাড়া দিল নিজের এরকম করে, এবং আবার শব্দ করলো এরকম, মাথাটা ডানে বামে ঝাড়া দিল এবং শব্দ করলো। এবং সে কিন্তু পুরো বুঝতে পারছে অবয়ব, এবং ঘোড়াটা হবে কালো কুচকুচা, কারণ গাছের সাথে এই কালার মিলে গেছে এরকম। তো পাভেল বোধ শূন্য হয়ে গেছে কয়েক সেকেন্ডের জন্য। সে চিন্তা করছে যে সে কি করবে, বুঝতে পারতেছে না। এই সময় সে হঠাৎ করে কেঁপে উঠলো, কারণ তার ডান দিক থেকে সে শব্দ শুনলো, ফ্রেডের কণ্ঠ ফিস ফিস করে তার কানে বললো কাম ওভার হিয়ার, বলে তার মানে জ্যাকেটের ডান হাত ধরে আস্তে করে তাকে টেনে নিল। তো সে ভয়ে বাঁয়ে তাকাবে না ডানে তাকাবে চিন্তা করতে পারলো না, ফ্রেডের কণ্ঠটা চিনছে, সে ফিস ফিস করে বলছে তারে। তো সে তারপরও ডানে তাকে একটু পরে দেখলো যে হ্যাঁ ফ্রেডি, বুঝতে পারছে কাছাকাছি, তো একদম কাছাকাছি ফ্রেডি। তাকে বলছে আস্তে আস্তে ফিস ফিস করে বলছে লাইট অন করো না, ফ্ল্যাশ লাইট ভুলে অন করো না, বলে তাকে টানতে টানতে আস্তে করে ওখান থেকে কয়েক তারা পা পিছায় গেল। একটু পরে দেখলো ঘোড়াটা আবার শব্দ করলো, এখান থেকে দেখতেছে কিন্তু। তারপর ঘোড়াটা আস্তে আস্তে খটখট করে পা ফেলে এইদিকে চলে আসতেছে, মানে তাদের প্যারালালি সামনের দিকে যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো ঘোড়াটা ঘুরে দাঁড়াইলো, মানে একদম ঘুরে দাঁড়াইলো, এবং সেই জায়গাতেই কিন্তু ওরা দুজন দাঁড়ায় ছিল, পাভেল আর ফ্রেড
মানে সেই দিকে মুখ করে ঘুরলো ঘোড়াটা, এবং তখন বুঝতে পারলো ঘোড়াটার চোখগুলো জ্বলতেছে। ঘোড়ার চোখ এরকম জলে কিনা সে জানে না, পাবেল এর আগে দেখে নেই। ঘোড়ার চোখ তার জানা মতো জ্বলার কথা না, কালচে চোখ হয়, একদম কালচে টাইপের চোখ হয়, জ্বলার কথা না, কিন্তু এটা জ্বলতেছে। এবং জ্বলতেছে কি, বিড়াল বা কিছুর চোখ যেরকম জ্বলে সেইভাবে জ্বলতেছে। এবং ঘোড়া তো বুঝতেই পারছে ঘোড়া, এবং এটা শব্দ হিসেবে বুঝতে পারছে। একদম মনে হলো তাদের দিকে মুখ ঘুরাইলো, মানে একদম ঘুরে গেল তাদের দিকে, তারপর এরকম মাথা নাড়ছে। তো সাথে সাথে তাকে ফ্রেড বললো যে রান, বলে দৌড় দিল। তো এইবার আর সে কোনো ছিল, ফ্রেড যেদিকে দৌড়াচ্ছে সেও দৌড়াইছে ওদিকে, এবং দৌড়াচ্ছে, এবং হঠাৎ করে পিছনে ঘোড়ার ডাক শুনলো বেশ খানিকটা দূরে, এবং পায়ের শব্দ, মানে দৌড়ানোর শব্দ। তো বুঝলো যে দৌড়ে আসতেছে, পুরো হপিং এর শব্দ। তো দৌড় দিয়ে একদম শেষ মাথায় এসে দেখতেছে হ্যাঁ আসলেই এখানে বের হয়ে যাওয়ার জায়গা। তো যখন পাভেল দেখতে পাচ্ছে মানে বাইরের আলো, মানে পরিষ্কার আলো গাছপালার বাইরে, সে আর ওয়েট করে নাই, সে একদম মানে যত স্পিডে পারে দৌড়াইছে, দৌড়ায় সে বের হয়ে আসছে খোলা জায়গায়। তো খোলা জায়গায় এসে দেখতেছে যে ফ্রেড তার পিছে পিছে বেরিয়েছে। তো ফ্রেড তাকে বলতেছে যে তুই এত ফাস্ট দৌড়াস কেমনে, এই রে জিজ্ঞেস করছে পাভেল রে। তো পাভেল বলতেছে ফিয়ার, বলতে বলতে দৌড়াচ্ছে, এবং তখন হাঁপাচ্ছে, একদম মানে জিভ বের হয়ে আসবে এরকম। তো পিছনে তারা ঠিক ঘোড়ার ডাক এত তীক্ষ্ণভাবে শুনলো, এত তীক্ষ্ণভাবে ঘোড়ার ডাক, পাভেল তো শুনেই নাই, বা মনে হয় যে সিনেমাতেও শুনে নাই, এত তীক্ষ্ণভাবে ঘোড়ার ডাক। তো পিছনে এসে দেখলো যে হ্যাঁ তারা ওই ডোবার কাছে চলে আসছে, যে জায়গাটা, ওই যে ডোবাটা, ওই ডোবার ওই যে নিচু জায়গাটা। তো ওই জায়গাটার মধ্যে খুব অবাক হয়ে তারা একটা জিনিস খেয়াল করলো, যে পানিটা যেখানে ছিল তাদের ওই পথটা কিন্তু, যে মানে যেই পথ দিয়ে তারা আসছে পথটা কিন্তু শুকনা ছিল, পথের উপর দিয়ে পানি ছিল না। এখন দেখতেছে ওই মাটির পথের উপর দিয়েও পানি, মানে বেশ খানিকটা জায়গায় মানে এরকম পানি দিয়ে ঢেকে আছে, মানে হবে 2 ইঞ্চি 3 ইঞ্চি পানি উঠছে। তো কোনো কথা নেই, বুঝতে পারছে ওখানে পথ দেখা যায়, মানে ওই চাঁদের আলোতে দেখা যাচ্ছে যে এই জায়গাতে সরু ফিতার মতো পথ। তো কোনো কথা নাই, দৌড় দিল ওখান থেকে, দৌড়ায় যে ইসে উঠে গেল আগে, ওখানে ফ্রেড আগে উঠে গেল, ফ্রেড উঠে যায় তাকে বলতেছে আসছে। তো ও আসলো, পাভেল আসলো, দুজনে মিলে আস্তে ধীরে পার হলে যে পায়ের মধ্যে প্রায় 2 ইঞ্চির মতো পানিতে ডুবে যাচ্ছে, ছপ ছপ করতেছে, করতে করতে ওই পাশে চলে আসলো। তো ওই পাশে এসে তারা যখন উঠছে ওই পাশে উঁচু জায়গাটার মধ্যে, তখন দেখতেছে ওইখান থেকে ঘোড়ার এই হপিং এর শব্দটা আবার আসছে, এসে ঠিক ওই যেই জায়গাতে পানি এসে গেছে ওই পর্যন্ত এসে দাঁড়াইলো। ঘোড়াটা ওইখানে দাঁড়ায় জোরে জোরে ডাকতেছে আর মানে শব্দ করতেছে, এবং এই পাশ থেকে তারা দেখতেছে চাঁদের আলোতে যে আসলে ওইটার পিছে আরোহী বসা, এবং আরোহীর কোনো মাথা দেখা যাচ্ছে না, কালো রঙের একটা ক্লোক পরা, কালো একটা ক্লোক পরা, মাথা নাই, ওইখানে দাঁড়ায় আছে ঠিক পানির ওই পাশে। তো যাই হোক তাড়াতাড়ি ফ্রেড টান দিল পাভেলকে, এবং দুজনে মিলে তারা হাঁটা শুরু করলো ওদিকে। ভয়, এখন তারা লাইট জ্বেলে জ্বেলে যাচ্ছে, এখন তারা মানে ওই পাশের গাছগাছালির মধ্যে লাইট মেরে মেরে, এখানে কোনো শব্দ নাই, শুধু ঝিঝির শব্দ, আর কোনো শব্দ নাই। তো এক সময় তারা চলে আসলো তাদের ক্যাম্পের কাছে পথ খুঁজে, এবং খুবই বিধ্বস্ত। এসে দেখে যে ক্যাম্পের বাইরে বসে আছে, মানে তার মামা আর ওই যে বেল দুইজনই বসে আছে। তো তারা যখন একদম কাছে আসলো দেখলো যে দুইজনই একদম ঘুমে বেঘোর, মানে বেঘোর ভাবে ঘুমাচ্ছে, ওইখানে শুয়ে গান শুনতেছিল, ওইভাবে ঘুমায় গেছে। তো যে ডেকে উঠাইলো দুজনরে, তো লাফ দিয়ে উঠছে দুজন। ওঠার পর বলছে কি হয়েছে, তো বলতেছে যে মানে উই গট স্পুক ম্যান, ভয় পাইছি, ভয়ঙ্করভাবে ভয় পাইছি। তো বলতে কি হয়েছে, বলে যে এরকম এরকম জিনিস দেখছি। অবাক হইলো এরা দুইজন, অবাক হইলো, বললো যে আরে তুমি শিওর, যেরকম ফ্রেড আর পাভেল বলছে দুজনই দেখছি। তো যাই হোক তারপর বললো যে তোমরা এইখানে কেন ওপেন ঘুমাইতেছো, বলে যে এখানে মানে বুঝে, বলে যে ক্যাম্প গ্রাউন্ড, এটা তো এরকম ওপেন ঘুমানোর জায়গা না, কায়োডি আছে, কত কিছু আছে, মানে কত সমস্যা হইতে পারে তোমাদের ক্যাম্পে, এইভাবে ঘুমায় না মানুষ, একদম ওপেন তোমরা ক্যাম্প চেয়ারে বসে ঘুমায় গেছো। বলে গান শুনতেছিলাম এখানে শুয়ে, এরকম একসাথে দুজন ঘুমায় গেলা, বলে হ্যাঁ, মনে হলো যে হঠাৎ করে চোখের মধ্যে একদম ঘুম চলে আসলো, ঘুমায় গেলাম। তখন তোর বললো যে চলো আমরা ক্যাম্পের ভিতরে যাই। তো যে ওরা আগে জুতা টুতা খুলে ফেললো, এখানে বাইরের থেকে ভিজে গেছে জুতা। তো তারপরে যে তারা ক্যাম্পের মধ্যে ঢুকলো। তো পাভেলের মামা আর বিল দুজন ভিতরে ঢুকেই নাকি স্লিপিং ব্যাগে ঢুকে একদম ঘুমাই গেছে, তাদের মানে এরকম তাদের ফিল হইতেছিল যে তারা ঘুমাই গেছে ওইখানে। তো রাতের বেলা তখন পাভেল আর ফ্রেড অনেকক্ষণ ঘুমাইতে পারে নাই, তারা বসেছিল, জেগেছিল। তো তাদের যে বাইরের যে ছিল, তাদের ওই ফায়ার করছিল, ক্যাম্প ফায়ার করছিল, ওইটারে তারা পুট আউট করছে আসার আগে, দুজন মিলেই করছে এই কাজটা, ওদেরকে ঢুকাই দেয় মামাদেরকে। ওরা এতে ঘুমাই গেছে। তো ওরা দুজন ওখানে অনেকক্ষণ বসেছিল, আর তাদের সাথে ওখানে একটা চার্জ লাইট ছিল, ওইটারে একদম ডিম করে রাখছিল। তো লাস্টে দুজনই শুনছে, ওরা মানে একদম মানে ওখানে রাত যখন প্রায় শেষ হয়ে যায়, দুজনই শুনছে ভয়ঙ্কর কোনো শব্দ, চিৎকারের,
দূর থেকে চিৎকার করতেছে কেউ, মানে দূর থেকে আসতেছে, এবং এই দুইজনই মানে ফ্রেডও শুনছে পাবেলও শুনছে, এবং একই রকম দুইজন যেহেতু দুজনের সাথে ক্রস ভেরিফিকেশন করছে যে চিৎকারটা কেমন লাগছে, মানে কিরকম শব্দ আসছে, তো ফ্রেডও বলতেছে ঠিক এইরকম কর্কশ এরকম, পাবেলও ঠিক সেম জিনিস শুনছে। তো শেষ রাত যখন শেষ হয়ে যায় তখন এরকম চিৎকার শুনছে তারা, তো খুব ভয় পাইছিল দুজন, এবং মানে ওইভাবে ভয় পেয়েই যে যখন শুয়েছে আস্তে আস্তে ঘুমায় গেছে। তো পরে দিনের বেলা ঘুম ভাঙে, তো তখনই ওই যে পাবেলের মামা বিল ওরা বলে যে তাদের এমন ঘুম আসছে তাদের কোনো হুঁশই নেই, অ্যাকচুয়ালি ওরা যে রাত্রেবেলা আসছে কি বলছে এটাও তারা ঠিক মতো খেয়াল নাই, তাদের ভাষা ভাবে তাদের মনে পড়ে, এত ডিপ ঘুম আসছিল তাদের। তো যাই হোক, তারপরে সকালবেলা তারা সবকিছু গোটায় ওখান থেকে চলে আসে। তো যাওয়ার আগে দিয়ে একবার ফ্রেড বলে যে আমি একটু দেখে আসতে চাই ওই জায়গায়। তো পাবেল বলে যে ঠিক আছে। তো তখন পাবেল নামে, আর তার সাথে পাবেলের মামাও নামে, বিল আর আসে না, বিল বসেছিল গাড়িতে। তো তিনজনে মিলে ওইখানে আসে পানির কাছে, এসে দেখতেছে যে জায়গা সরু পথটা, ওইটা পানিটা কিন্তু উপরে নাই আর নিচেই, মানে ওই জায়গাটা যে জায়গাটা উঁচু হয়ে আছে ফিতার মতো, ওইটা কিন্তু আবার উঁচুই হয়ে আছে। ওইটা যে রাতের বেলা ডুবে গেছিল পানিতে এটা আর বোঝা যায় না, মনে হয় যে ওই জায়গাটা শুকনাই ছিল এরকম, আর পুরো জায়গাটা ওইরকম আছে। তো তখন পাবেলের মা বলে যে ওই পাশে যায় দেখি ঘোড়ার কুরের কোনো ছাপটাপ পাওয়া যায় কিনা। তো ওরা না করছিল, কিন্তু পাবেলের মামা ওই জায়গাতে যায়, ক্রস করে যায় ওই পাশে যায়। তো ওই পাশ থেকে সেরকম হাত নাড়তেছে, কিছুই নাই, কোনো ছাপটাপ কিচ্ছু নাই। তো সে আবার হেঁটে আসে, এসে বলে যে তোমরা আসলে ভুল দেখছো চোখের, বলে চলো 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 বলে যাচ্ছে। তো তখন যখন এইটাতে আবার পাবেল একটু মাইন্ড করছে যে ভুল দেখছে, মানে আমি আর ফ্রেড দুইজনেই দেখছি। তো আসার পথে তখন বলতেছিল যে পাবেলের মামা তাদের গাড়িতে যে তোমরা দেখে থাকলো এগুলো নিয়ে এত চিন্তা করবা না, এগুলো মাথা মানে এগুলো তো হন্টেড প্লেস, অনেক কিছুই দেখেই সেই আমাদের ঘুম যে আমাদের আসছে এটাও ছিল একটা অ্যাবনর্মাল জিনিস, এইভাবে ঘুমানোর কথা না, আমি এত এইভাবে ঘুমায় যাই না, এত মানে এরকম মানে নর্মাল মানুষ আমি না যে কোনো অ্যাডভেঞ্চার করবো না, চুপচাপ যে ঘুম আসবে ঘুমায় যাবো, এত টায়ার্ড ফিল করবো। সাম রিজন আই ফেল লাইক দ্যাট অ্যান্ড অলসো বিল ফেল লাইক দ্যাট, আমরা ঘুমায় পড়ছি, কিছু একটা এখানে তো অবশ্যই আছে, এটা কিছু না, হয়তো তোমরা আসলেই দেখছো। তো তখন ফ্রেড বলে যে হয়তো না, আমরা দেখছি ওখানে। তো যাই হোক, পরবর্তীতে পাবেল তো ওখান থেকে নিউ মেক্সিকোতে আর থাকে নাই বেশি দিন, কিছুদিন থেকে সে চলে আসছিল ব্যাক করে। তো ওকে ফ্রেড এসে পরে বলছিল যে সে শুনছে যে ওই জায়গাটা নাকি পানি প্রায় সময় জমা থাকে, মানে প্রায় সময় মানে কি প্রায় সব সময় মানুষজন পানি পেয়েছে, এমনকি ঠান্ডার সময়। আর কথিত আছে ওখানে মানুষজন নাকি বলে যে রাতের বেলা নাকি ওই পানিটা আসলে উঁচু হয়ে যায়, ওই জায়গাটাকে ঢেকে দেয় ওই যে ঝিলতে রাস্তাটা, কারণ ওইখান দিয়ে নাকি ওই হেডলেস হর্সম্যান চলাফেরা করে, আর হেডলেস হর্সম্যান পানি পার হইতে পারে না, হ্যাঁ মানে জলাশয় পার হয়ে আসতে পারে না, ওইটাকে নাকি ব্লক করে দেয় ওই জায়গাটা, পানিটা নাকি অটোমেটিকলি কোনো একটা অলৌকিকভাবে ব্লক হয়ে যায়, মানে পানি উঠে যায় ওই লেভেলে। এটা কিন্তু কোনো স্রোতস্বিনী পানি না, কিছু না, একটা নিচু জায়গা, একটা খালের মতো হয়তো, ঠিক আছে। দিনের বেলা অটোমেটিকলি ওই জায়গাটুকু জাগনা থাকে যেখান দিয়ে হেঁটে মানুষ পার হয়, আর রাত হইলেই নাকি ওই জায়গাটা পানি উঠে ব্লক হয়ে যায় যাতে হেডলেস হর্সম্যান এই পাশে না আসতে পারে। এটা নাকি ওখানকার কথিত কথা আর কি, লেজেন্ড, প্রচলিত কথা, এটা নাকি সে শুনছে। আর সবাই গেলে যে এরকম দেখে তা না, ফ্রেডের পরিচিত মানুষদের মধ্যে কেউ দেখতে পায়নি, দু একজন এরকম শুনছে, আবার সে এরকম মানুষেরও রেফারেন্স পেয়েছে যারা দেখছে এটাকে। তো ফ্রেড নিজেকে মনে করে যে সে একজন লাকি মানুষ, সে দেখতে পারছে। পাবেলকে বলে যে কনসিডার ইয়োরসেলফ লাকি অ্যাজ ওয়েল, তুমি নিজেরও লাকি মনে করো যে তুমি যে দেখতে পারছো, অ্যান্ড তুমি হঠাৎ করে আসছো অন্য জায়গার থেকে। তো পাবেল জানে না সে আসলে কি দেখছিল, বাট এটা কোনো লৌকিক জিনিস না, এটা সে শিওর যে লৌকিক কিছুই না, এটা ইট ওয়াজ মানে সামথিং প্যারানর্মাল, সামথিং আনন্যাচারাল, সামথিং সুপার ন্যাচারাল, সেটাই সে মনে করে, হ্যাঁ, যে এরকম কিছুই সে দেখছে ওইখানে। তো যাই হোক, এই ছিল পাবেলের একটা ঘটনা। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি এর আগে ভাই আমার নিজের সাথে ঘটা বেশ কয়েকটা ঘটনা শেয়ার করেছিলাম। আসলে এইগুলো আমি অনেক দিন ধরে সাফার করে আসছি। প্রথম দিকে আসলে বুঝতে পারিনি এগুলো আসলে প্যারানর্মাল জাতীয় কোনো সমস্যা হতে পারে। পরবর্তীতে এগুলো বুঝতে পারছি এগুলো সাধারণ কিছু না। আমার বেবি কনসিভ করার আগ মুহূর্ত পর্যন্ত এমন কিছু আমি ফেস করিনি, প্রেগনেন্সির সময়টাতেও ফেস করিনি আমি। বাবু হওয়ার পরেই আমার মেইন সমস্যাগুলো শুরু হয়। এগুলো আমি ভৌতিকতায় আগে শেয়ার করেছি। এখন লাস্ট 2-3 বছর ধরে আমার সাথে কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা আমি আজ শেয়ার করব। ঘটনা আসলে কি বলবো, খুব রিসেন্ট আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। আসলে এই দুর্ঘটনাটা আমার নিয়তিতে ছিল দেখেই ঘটে গেছে। 2022 সালের নভেম্বরের 23 তারিখ আমার হাজব্যান্ড মারা যায়। আমাদের বিবাহিত জীবন 9 বছরের, আমাদের একটা মেয়ে সন্তান আছে 7 বছরের।
আসলে আমার হাজব্যান্ড খুব অসুস্থ ছিল। আমার হাজব্যান্ড হার্টের পেশেন্ট ছিল, কার্ডিয়াক পেশেন্ট ছিল, তার সার্জারি করা হয়েছিল। আমরা দেশের বাইরেও চিকিৎসা করিয়েছি, বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও চিকিৎসার জন্য ঘুরঘুর করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমার হাজব্যান্ড প্রায় 3 থেকে 3.5 বছর অসুস্থ থাকার পর অবশেষে আল্লাহর মেহমান হয়ে চলে যায়। ভৌতিকতায় সবার কাছে দোয়া চাই। এখন মেইন ঘটনায় আসি। আমি অনেকদিন যাবৎ একই ধরনের স্বপ্ন দেখে আসতাম। সেটা হচ্ছে, আমি কোনো একটা ছেলে মানুষের সাথে ঘুরতে যাই। আমাকে মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়, সুন্দর সুন্দর বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমি নিজেকে যেটা দেখি, আমি অনেক সুন্দর শাড়ি পরে আছি, অনেক অর্নামেন্টস পরে আছি। ওখানে যে মানুষগুলো থাকতো, আমার সাথে কেউ কোনো কথা বলতো না। ওই লোকটাও কখনো আমার সাথে কথা বলতো না, শুধু নিয়ে যেত। অনেক সুন্দর বাড়িগুলো আমরা যেমন ইউরোপ কান্ট্রিগুলোতে ডুপ্লেক্স বাড়ি হিসেবে দেখি, ওখানেও অনেক সুন্দর, চারপাশে গ্লাস লাগানো, চারদিকটা সবুজ, ঠিক ওরকম বাড়ি। ওখানে চারপাশের যেই রকম মানুষ যেগুলো দেখতাম, অনেক লম্বা লম্বা, খুব সুন্দর, ফর্সা, ওইখানের লোকগুলাও অনেক লম্বা ছিল। আমাকে নিয়ে যেত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। এগুলো আমার সাথে বিয়ের আগে থেকেই হচ্ছে। আমার হাজব্যান্ড যদি বিদেশ থাকতো, সেক্ষেত্রে শারীরিকভাবেই আমাদের মধ্যে দূরত্ব ছিল। এরকম স্বপ্ন প্রায় দেখতাম বলে এত সিরিয়াসভাবে আমি নিতাম না। তাছাড়া সত্যি বলতে আমার কাছেও বেশ ভালো লাগতো। তারপর যখন আমার বিয়ে হলো, বিয়ের 1 বছর পর যখন আমি বাচ্চা কনসিভ করলাম, আমার ডেলিভারি থেকে বাচ্চা হওয়া পর্যন্ত খুব স্বাভাবিক ছিল সব কিছু। আমার বাচ্চাটাও স্বাভাবিক ছিল। কিন্তু বাচ্চা হওয়ার 10 থেকে 15 দিন পর আমার বাচ্চাটা প্রচুর কান্না করত। অনেক হুজুর, কবিরাজ, তাবিজ এইগুলোর মাধ্যমে খণ্ডকালীন সময় পর্যন্ত একটা সুরাহা হয়। আমার বাচ্চার যখন 4-5 বছর বয়স, তখন থেকে মেইন সমস্যাটা আমিও বুঝতে পারি। আসলে সমস্যাটা আমার। মেয়ে যখন 4-5 বছর হলো এবং বেশ বড় হয়ে গেল, ওকে স্কুলে ভর্তি করালাম। এদিকে ওর আব্বুও তখন অসুস্থ, এবং সেই সময় ওর আব্বুর অসুস্থতা ধরা পড়েছে। তখন হতো কি, রাত 12:30-এর দিকে নির্দিষ্ট একটা দিন থাকতো, যেমন শনিবার, মঙ্গলবার। এই দিনগুলোতে ও ঘুমের মধ্যে চিৎকার করে কান্না করে উঠত। প্রথমে ঘুমের মধ্যে বাচ্চারা যেমন গুনগুন করে কান্না করে, ও ঠিক একইভাবে কান্না করত। আমার হাজবেন্ড অসুস্থ থাকার জন্য আমার মেয়ে আমার মার সাথে ঘুমাতো। ঘুমের মধ্যে যখন আমার আম্মু ওর নাম ধরে ডাকতো, আর ওর গায়ে হাত দেওয়ার সাথে সাথে ও চিৎকার করে কেঁদে উঠত। আর ঘুমের মধ্যেই চোখ বন্ধ করে বলতে থাকতো, আমি যাব না, আমি যাব না, আমি তোমার সাথে যাব না, আমি আমার আম্মুর সাথে থাকবো। এই তুমি আমার আম্মুকে নিও না, আমার আম্মুকে নিয়ে যেও না, আমার আম্মু কোথায়? এগুলো বলে সে চোখ বন্ধ করে চিৎকার করে কাঁদত। আমি দৌড়িয়ে যে ওকে কোলে নিতাম। আমার আম্মার পাশে থাকতো, গিয়ে লাইট অন করতাম। কিছুতেই কোনো ফায়দা হতো না, তার কান্না তো থামেই না। সেই যখন চোখ মেলতো, ওর চোখটা দেখতাম লাল হয়ে থাকতো, শরীর সহ লাল হয়ে থাকতো। আমাদের দিকে তাকিয়ে থাকতো, যে আমি যে ওর আম্মু, আমাকে চিনতে পারতো না, সাথে সাথে ওর নানুকে চিনতে পারতো না। পরে আয়াতুল কুরসি পড়ে, বিভিন্ন দোয়া দুরুদ পরে ওকে ফু দিতাম। ফু দেওয়ার পর আবার একদম নিস্তেজ হয়ে ঘুমিয়ে যেত। এরকম করে কয়েকদিন চলে। আমি তেমন একটা গুরুত্ব দেইনি যে বাচ্চা মানুষ এরকম হতে পারে। সবচেয়ে আমার ভয়ানক লেগেছে সেদিন, আমার বাচ্চা তো মোটামুটি 5 বছর, সে এমন না যে তার প্রস্রাব পায়খানা কোনো সমস্যা। তো ওই দিন রাতে ঘুম থেকে উঠে এরকম কান্না করছে। আর আমার সাথে থাকাকালীন যখন ও কান্না করত, তখন আমার এমন ঘুম আসতো, আমার আম্মা এসে আমাকে ধাক্কিয়ে ঘুম থেকে তুলতো। ও যে কান্না করছে আমার বোঝার সাধ্য নেই। আমি বিভোর হয়ে ঘুমিয়ে পড়তাম। তো পরবর্তীতে আম্মু ওকে তার কাছে নিয়ে যেত। আমি যেহেতু বুঝতে পারি না কোনো সমস্যা হলে, তা আমি বুঝতে পারবো না কোনো বিপদ আসলে। পরবর্তীতে আরেকদিন 12:30 কি 1টার দিকে চিৎকার দিয়ে উঠেছে, আমার আম্মুকে নিয়ে যাবে, আমার আম্মুকে নিয়ে যাবে। হাত দিয়ে দেখাচ্ছেন, এই যে আমার আম্মুকে নিয়ে যাবে, আমার আম্মুকে নিয়ে যেও না, আমি আমার আম্মুকে ছাড়া থাকতে পারবো না, এমন করে বলছে। আর হাত দিয়ে দেখাচ্ছে, ওই নিয়ে যাবে, ওই নিয়ে যাবে, ওই যে দাঁড়িয়ে আছে। পরে আমি অবস্থা দেখে ঘুম থেকে উঠে ওকে শান্ত করার চেষ্টা করি। আবারও আয়াতুল কুরসি পরে ফু দেই, ও ঘুমায় গেল। ওকে সকাল জিজ্ঞেস করতাম রাতের কথা, ও কিচ্ছু বলতে পারতো না। এরকম করে চলতে থাকলো। আমার আব্বু তখন ঢাকায় চাকরি করে, আমরা মানিকগঞ্জ থাকি।
এখন মিরপুরের আশেপাশে একটা কবিরাজের সন্ধান পাওয়া গেল। উনি নাকি এসব তদবির করে থাকেন। উনি বলল, আপনার মেয়েকে আর নাদিমকে নিয়ে আসেন। আমরা সময় সুযোগ বুঝে ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পর আমরা ডিসাইড করলাম সন্ধ্যার পর আমরা হুজুরের ওখানে যাব। যাওয়ার আগ মুহূর্তে আমার হাত পা এমন ভার হয়ে গেল, পুরো শরীর এমন মনে হলো আমি মুভ করতে পারছি না, হাত পা নাড়াতে পারছি না। আমার এমন অনুভূতি হচ্ছিল যে সিঁড়ি দিয়ে নামছি, আমি নামতে পারছি না। তো নেমে রাস্তায় হাঁটছি। হেঁটে যেহেতু 10 মিনিট লাগে, রাস্তায় হাঁটছিলাম, আমার হাত পা কিছুই কাজ করছে না। আমার ভেতর থেকে কেউ একজন বলছে, যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই, দরকার নাই যাওয়ার। তারপর খুব বাধ্য হয়ে গেলাম এবং যাওয়ার পর উনি আমাদের দুজনকে বসালেন। বসানোর পর আমাদের 2টা নতুন কাপড় নিয়ে যেতে বলছিলেন। নতুন কাপড় নিয়ে গেলাম এবং এক দামে নতুন কাপড় কিনতে বলেছিলেন। উনি সে কাপড়টা আমাকে পরতে বললেন। কাপড়টা পরে এসে তার সামনে বসলাম। আমার বাচ্চাকে ঝেড়ে দিল। আমার বাচ্চাকে ঝাড়ার সময় মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠল, আমাকেও ঝাড়লো। ঝাড়ার পর পরা পানি দিয়ে বলল যে ওনার বাথরুমে ঢুকে পরা পানি মিশিয়ে গোসল করে আসবার জন্য। আর আমি যদি গোসলখানায় কিছু দেখি বা কোনো শব্দ হয়, বা আমি গোসলখানা থেকে বের হয়ে আসার পর পিছনে ফিরে যেন না তাকাই। তারপর গোসল শেষ করে কাপড় ছেড়ে আমি সোজা বাইরে চলে আসি, পেছনে ঘুরে তাকাইনি। ভেতরে কি হচ্ছে না হচ্ছে পিছনে ঘুরে না দেখেই চলে আসি। তবে একটা জিনিস, গোসল করার পর আমার শরীর যেমন ভার হয়েছিল, ওই ভারটা চলে গেল, আর ছিল না। আমি যখন বাসায় হেঁটে আসি, আমি তখন আমার শরীরে স্পিড পাচ্ছিলাম, যে আমি বেশ শক্তি পাচ্ছি, হাঁটার শক্তি পাচ্ছি। যাই হোক, আমার মেয়ের এরপর কান্নাকাটি থেমে যায়। তখন ওর আব্বুকে অপারেশনের জন্য আমরা দুবাই পাঠিয়েছিলাম। ওর আব্বু আর ওর চাচা ছিল সাথে। এর মধ্যে বেশ কিছুদিন ভালো থাকে আমার মেয়ে। ভালো থাকার পর আবারও সেই কান্নাকাটি শুরু। পরে আমাদের এলাকাতেই মানিকগঞ্জ একজন স্বনামধন্য হুজুর ছিল। আমি একজনের পরামর্শ ওনার কাছে যাই। আমি যখন প্রথম কবিরাজের কাছে যাই, উনি কিন্তু আমাকে কোনো প্রশ্ন করেনি। আমি কোনো কিছু স্বপ্নে দেখি বা কিছু হয়, এরকম আমি কোনো কিছু দেখি ওনাকে বলিনি, আর উনি জিজ্ঞেসও করেনি। আর আমিও কিছু বলিনি, শুধু মেয়ে কান্না করে এতটুকু বলে চলে এসেছি। এখন ওই মুরব্বী হুজুরের কাছে গেলাম। উনি একজন বড় আলেম। গত বছর উনি মারা যান। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। ওনার ওখানে যখন যাই, ওনার কাছে যাওয়ার দিন আমার সেম অবস্থা। আমি যখন রিকশায় যাচ্ছি, আমার সাথে আমার মেয়ে আর আমার মা ছিল। মানিকগঞ্জ গ্রামের রাস্তা, গ্রাম বলতে আমরা এতটাও গ্রামে থাকি না, সেমি টাউন। রিকশা দিয়ে যখন যাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল চারদিক থেকে কেউ ঘিরে রেখেছে আমাকে। আমার মনে হতে লাগলো কেউ আমাকে পরিষ্কার আমার দিকে তাকিয়ে দেখছে। আমাদের সাথে সাথে যাচ্ছে। রিকশার পেছনের হুড ধরে ঝুলছে। আমার পাশে আমার আম্মা বসে আছে, কিন্তু আমার মনে হচ্ছে আম্মু না, এটা অন্য কেউ বসে আছে। আমি কয়েকবার রিকশা থামিয়ে দিচ্ছিলাম। রাস্তার মাঝখানে যে বিট থাকে, আমার মনে হচ্ছে ওগুলো বিট না, এক একটা মোটা মোটা সাপ রাস্তার মাঝখানে শুয়ে আছে। বিট বলতে ডিভাইডার অথবা স্পিড ব্রেকার বলতে চাচ্ছেন। আমি রিকশাওয়ালাকে কয়েকবার থামিয়ে দিয়েছি। সামনে সাপ, স্পিড ব্রেকার, সামনে সাপ, এটার উপর দিয়ে কীভাবে যাবেন? উনি ব্রেক করে আমাকে পেছনে ফিরে বলছে, আপা কোথায় সাপ? এভাবে বেশ কয়েকবার এমন করেছি। আর ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। হাত পা তো ঠান্ডা হয়েই যাচ্ছে। আমি এক কথায় নিজের সাথে যুদ্ধ করে সেখানে যাই। পরে উনি যে মাদ্রাসায় থাকেন, ওনার সেই মাদ্রাসার ভেতরে ঢুকলাম। মাদ্রাসার চত্বরে ঢোকার সাথে সাথে আমার অস্থিরতা, শরীর ভার, সব জড়তা কেটে গেল। নিজেকে হালকা ফিল করছি। হুজুরের সাথে আমি কথা বললাম পরে। আমার মেয়ের এরকম সমস্যা হচ্ছে, অনেক সময় রাতে চিৎকার করে কান্না করে ওঠে। উনি সব কিছু শোনা মাত্রই বলছে সমস্যা তো মেয়ের না, সমস্যা তো আপনার। পরে হুজুর আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি রাতে কখনো ভয়ের স্বপ্ন দেখেন বা রেগুলার কোনো স্বপ্ন দেখেন? এই কথা শোনার পর আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। পরে হুজুরকে আমি আমার স্বপ্ন দেখা সেই লোকটার কথা বলি, আমাকে যে ঘুরতে নিয়ে যায়, সব কিছু বলি। তাছাড়া যতবার স্বপ্ন দেখতাম, সবসময় লোকটাকেই দেখতাম। পরে হুজুর বলল, আপনার সাথে কেউ একজন আছে যে আপনার বাচ্চাকে সহ্য করতে পারছে না। বাচ্চার হওয়ার পর থেকেই ঝামেলা শুরু হয়েছে। পরে হুজুর বললে, এই সমস্যাটা অনেক আগে থেকেই হচ্ছে।
আমি বললাম হ্যাঁ, বাচ্চার হওয়ার পর থেকে সমস্যাটা দেখা দিয়েছে, তবে সমস্যাটা আপনার আর সাফার করছে বাচ্চাটা, আপনার বাচ্চা, সমস্যা আপনার। পর উনি আমাদের 2টা তাবিজ দিল আর কিছু হোমিও ওষুধ দিল খাওয়ার জন্য। ওগুলো নিয়ে বাসায় আসার পর আমার সেই স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেল। আল্লাহর রহমতে আমার মেয়ের রাতে কান্নাকাটি একদম টোটালি বন্ধ হয়ে যায়। এর মধ্যে আমার হাজব্যান্ড অপারেশন শেষ করে বাংলাদেশ চলে আসে। আমি আর তেমনভাবে ওই লোকটাকে স্বপ্নে দেখতাম না, তবে একদিন আমি একটা স্বপ্ন দেখি যে আমি আমার ছোটবেলায় চলে গেছি, ঠিক কিশোরী অবস্থায়। আমি দেখতে যেমন ছিলাম ঠিক সেই রকম। তখন গ্রামের ঘর বাড়ি লোকজন অনেক কম ছিল, এখন তো বাড়ি ঘর হয়ে গেছে, লোকজন অনেক বেশি। আমাদের বাড়ি থেকে একটা দূরে একটা হিন্দু বাড়ি ছিল, সবাই দাসবাড়ি বলতো। তো দাসবাড়ির সাথে একটা ভিটা বাড়ি আছে, ওখানে অনেক সময় মেলা হতো। আবার আমরা ছোটবেলায় সবাই মিলে বিকেলে ওই দিদার বাড়ি খেলতে যেতাম। দাসবাড়ির যদি কেউ মারা যেত তাহলে তাদের বাড়ির কাছে যে শ্মশান ছিল ওইখানে নিয়ে যেত। আর শ্মশানটাও এত বিখ্যাত শ্মশান ছিল না, ওটা দাসবাড়ির পারিবারিক শ্মশান ছিল। পরিবারের কেউ মারা গেলে ওখানে নিয়ে মাটি চাপা দেওয়া হতো অথবা পুড়িয়ে ফেলতো। তো আমরা শ্মশানের সাথেই খেলছিলাম। আমরা যেখানে খেলতাম একটু দূরে শ্মশান, তারপরে ওই ভিটা, তারপর হচ্ছে এই খেলার মাঠ, খোলা মাঠ। বিকালবেলা আমরা গ্রামের সব বাচ্চারা মিলে খেলাধুলা শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসতাম। আমি দেখছি ওই জায়গাতে একটা মেলা হচ্ছে, গ্রামের মেলা যেরকম হয় ঠিক সেরকম মেলা হচ্ছে। ভিটার ভেতরে ছোট ছোট দোকান। আমিও গেছি, আমি ঘুরছি আর মেলা দেখছি। এক পর্যায়ে আমি হাঁটতে হাঁটতে একদম একটা জায়গায় পৌঁছে গেছি। আমি দাঁড়িয়ে আছি এবং কেউ একজন এসে আমাকে বলছে শ্মশানের দিকে ইশারা করে, তোমার জন্য একজন অপেক্ষা করছে, তোমার সাথে কথা বলবে। তা আমি বললাম আমার জন্য এখানে কে অপেক্ষা করবে, তাও আবার শ্মশানের কাছে? আমি ওখানে যাই এবং যাওয়ার পর দেখি যেই লোকটাকে আমি এত বছর স্বপ্নে দেখে আসছি সেই লোকটা দাঁড়িয়ে আছে। লম্বা একটা লোক আমাকে দেখে আমার দিকে ঘুরে তাকিয়ে বলছে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি কোনো কথা বলতে পারছিলাম না, চুপ করে শুধু শুনছি। সে আমাকে বলছে, আমি এত বছর তোমার সাথে আছি, সেই ছোটবেলা থেকে আমি তোমার সাথে থাকি, তোমার পাশে আছি, তোমাকে দেখে রাখছি, আর তুমি এখন তোমার থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছ? এগুলা কি নিছো গলায়? এগুলা কি পরছো? এগুলো খুলে ফেলে দাও, এগুলো সাথে রাখো না, এগুলো থাকলে আমি তোমার কাছে আসতে পারি না। তারপর বলছে, তুমি যখন ছোটবেলায় এখানে খেলতে আসতে আমি তোমাকে তখন দেখেছি, তখন থেকে তোমাকে খুব ভালো লেগেছে, আমি তখন থেকেই তোমার সাথে থাকি। এগুলো বলার পর আমার কোনো কারণে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বিষয়টা আমি আমার আম্মার সাথে শেয়ার করি। আম্মা বলে, যে যাই বলুক তোমার কাছে যে তাবিজটা আছে সেটা কখনোই নিজের কাছ থেকে সরাবে না। এরপর থেকে আমার হাজব্যান্ড আসলে আমি আর এরকম কোনো স্বপ্ন দেখতাম না। যাই হোক, আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে আমার স্ট্রাগল শুরু হলো। উনি বাংলাদেশে চলে আসার পর খুব অসুস্থ ছিল, কার্ডিয়াক পেশেন্ট। কোভিড চলাকালীন সময় আমার হাজব্যান্ডের করোনা পজিটিভ হয়। করোনার প্রভাবটা আমার হাজব্যান্ডের হার্টের উপর ইফেক্ট পড়েছিল। ওনার হার্ট 1.3 আসলে 1.4 ড্যামেজ হয়ে গেছিল। অপারেশন করা হয়েছিল। পেসমেকার করানোর পরও কোনো ভালো ফলাফল আসছিল না। ওনাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি হচ্ছিল, হাসপাতাল তো হাসপাতাল। ওনাকে আইসিইউ সিসিইউতে রাখা হয়েছে। এর মধ্যে আমি হসপিটালে ছিলাম। আমি কোনো খারাপ কিছু ফেস করিনি, কোনো কিছু দেখিনি। অনেকে অনেক কিছু হসপিটালে দেখে, কিন্তু আমি কখনোই কিছু দেখিনি। এমনও দিন গেছে আমি হাসপাতালে একা, আমার পরিবারের কেউ ছিল না। আইসিইউতে ভর্তি আমার হাজব্যান্ড, দরজার সামনে সারা রাত বসেছিলাম আমি, তেমন কিছুই দেখিনি। আমার হাজব্যান্ডের শারীরিক অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল। 2022 সালের নভেম্বরের 23 তারিখে ও মারা যায়। আসলে ওই দিনটার কথা চিন্তা ভাবনা করলে আমার চোখ বন্ধ হয়ে আসে, আমার শ্বাস বন্ধ হয়ে আসে, আমি পারি না। মোটামুটি সন্ধ্যা 7টার দিকে ও মারা যায়। পরে 24 তারিখে দুপুর 11টার দিকে ওর জানাজা হয়। একটা জিনিস হচ্ছে, কারোর স্বামী যদি মারা যায়, স্বামীর গোসলের সাথে সাথে তার স্ত্রীকেও গোসল করানো হয়, সাদা পোশাক পরানো হয়, অর্নামেন্টসগুলো খুলে ফেলা হয়,
আমার ক্ষেত্রেও এটা করা হয়েছে। সাদা পোশাক পরানো হলো, অর্নামেন্টসগুলো খুলে নেওয়া হয়েছে। আমার চেনের সাথে আমার তাবিজটা ছিল, ওই দিন তাবিজটাও হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর শুধু চেইন পাওয়া গেছে, কিন্তু তাবিজটা আর পাওয়া যায়নি। বাবার লাশ সামনে রেখে কোনো বাচ্চা ঘুমাতে পারে? ওই দিন আমার বাচ্চাটাও ঘুমাতে পারেনি। যদিও সে ছোট মানুষ, এত কিছু বোঝে না, এখনও বোঝে না মৃত্যু কী জিনিস। ও ভাবে এখনও ওর আব্বু বিদেশে আছে। তারপরেও মাঝে মাঝে আব্বু আব্বু করে প্রশ্ন করে, আব্বু আসে না কেন, আব্বু কোথায় গেছে, আব্বু ফোন দেয় না কেন। 24 তারিখ রাতে যেদিন আমার স্বামীর দাফন হলো, 23 তারিখ সারা রাত যেহেতু আমরা সবাই জেগেছিলাম, আমি কি করি, 24 তারিখ রাতে আমার মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে ফেলি। এই কয়দিনে সে অনেক কিছু ফেস করেছে। আমি কি করি, ওকে 10:30টার দিকে আমার বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিই। মোটামুটি 12:30 কি 12:15টার দিকে, আসলে আমার সঠিক সময়টা মনে নেই, ও কি করে আগের মতো আবারও সেই চিৎকার করে কান্না করে ওঠে, আমি যাব না, আমি যাব না, তুমি চলে যাও, আমি তোমার সাথে যাব না, আমি আমার আম্মুর সাথে থাকবো, এগুলো বলছে। উঠে বসছে, বলছে কবর অনেক ভয়ঙ্কর জায়গা, কবর অনেক ভয়ঙ্কর জায়গা। আমি ভাবছি কবর অনেক সুন্দর জায়গা, আমি তোমার সাথে কবরে যাব না, তোমার সাথে থাকবো না, আমি আমার আম্মুর সাথে থাকবো, আমি আমার আম্মুর কাছে থাকবো, তুমি আমাকে নিয়ে যেও না। এগুলো বলার পর আমি উঠে গেছি। আমার শ্বশুর বাড়ি যারা ছিল তারাও আসছে কান্নাকাটি শুনে। পরে ওকে আবার এরকম দোয়া পরে ফু দিয়ে দিই। আমার ঘরে পরা তেল ছিল, আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে পরা তেল মালিশ করে দিতাম। হুজুরের কাছ থেকে তেল পরা নিয়ে আসছিলাম, ওইটা দিলে ওর একটু ব্যথা কম হতো, আর একটু আরাম হতো। আমার মেয়ে তো চোখ বন্ধ করে কান্নাকাটি করা শুরু করেছে। পরে ওর চোখ কানে তেল মালিশ করে দেওয়ার পর ও নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে পড়ল। এমন না যে ও কান্না থামিয়ে তারপর ঘুমিয়ে কান্নাকাটি করছে। তেল পরা দেওয়ার সাথে সাথে একদম কান্না করা অবস্থায় সাথে সাথে চুপ হয়ে নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে পড়ল, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেল। পরে দেখলাম ও স্বাভাবিকভাবেই ঘুমাচ্ছে। সকালবেলা ওঠার পর তাকে জিজ্ঞেস করলাম, রাতের কথা ওর মনেই নাই, কিছুই বলতে পারে না। মোটামুটি এই সমস্যা শেষ হওয়ার পর আমি আবারও আগের স্বপ্নগুলো দেখা শুরু করি। তবে এখন যে সমস্যাটা আমার দেখা দিয়েছে সেটা হচ্ছে সবসময় আমার মেজাজটা খারাপ হয়ে থাকে, আর রাগ যখন ওঠে আমি কোনো কিছু কন্ট্রোল রাখতে পারি না। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি একটা স্কুলে চাকরি নেই। আসলে স্কুলও না, মাদ্রাসা ভিত্তিক যে স্কুলগুলো আছে ওইগুলোতে আমি জেনারেল লাইনের টিচারের চাকরি নেই। পরে মাদ্রাসার যিনি বড় হুজুর, তার সাথে আমি এই বিষয়ে পরামর্শ করি। এর আগে আমি যেই হুজুরের কাছ থেকে তাবিজ এনেছিলাম উনি তো মারা গেছেন, এখন তো আর আমার তাবিজ আনার কোনো উপায় নেই। পরে আমি মাদ্রাসার বড় হুজুরকে বলি, আমার আগে একটা তাবিজ ছিল, সেটা হারিয়ে গেছে, আর তাবিজ হারানোর পর থেকেই আমার পুরাতন সমস্যাগুলো আবার শুরু হয়েছে। সব কিছু শুনে বড় হুজুর আমাকে সুতা পরে দিল, বলল এটা যেন আমি কোমরে রাখি। আমাকে পানি পরা দিল, ঝেড়ে দিল। তাছাড়া একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, আমি আসলে শুনেছি কিন্তু কখনো ফেস করিনি, দেখিনি। উনি আমাকে প্রথম দিন লম্বা সময় নিয়ে ঝেড়েছে। কোরআনের আয়াতগুলো জোরে জোরে পড়ছিল, আর আয়াতগুলো পড়ে আমাকে ঝাড়ছিল। আমাকে যখন ঝাড়ছিল আমি তখন কোরআনের আয়াতগুলো সহ্য করতে পারছিলাম না। আমার গায়ে হাত পা এক প্রকার যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছিল। অস্বাভাবিক যন্ত্রণা, অস্বাভাবিক জ্বালা পোড়া করছিল। আমাকে কেউ গলা চেপে ধরছিল। শীতের দিন ছিল, শীতের দিনেও আমি বোরকা পরা অবস্থায় ঘামছিলাম। ঝাড়া শেষে যখন উনি আমাকে পানি পরা শরীরে ছিটিয়ে দেন, আর ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পর মাদ্রাসার যে আয়া ছিল, মহিলা কলিগরা, ওনারা এসে সবাই মাথায় পানি দিয়ে আমাকে সুস্থ করে। সুস্থ হয়ে ওঠার পর দেখি আমার শরীর কাঁপুনির দেওয়ার মতো করে কাঁপছে। আমার কাঁপুনি থামানোর জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে আমাকে ঢেকে দেওয়া হয়। পরে আমার কাঁপুনি থামে এবং আমি বাসায় চলে আসি। তদবির করার পর আমি বেশ কিছুদিন সুস্থ ছিলাম। আমি কোনো স্বপ্ন দেখিনি। আমি যে লোকটাকে স্বপ্ন দেখতাম, আমি কখনো তার চেহারা বিশ্রী অবস্থায় বা বিভৎস চেহারা কখনো দেখিনি। তবে এর মধ্যে আমি একটা স্বপ্ন দেখি। আমি আমার শ্বশুর বাড়ি, গ্রামের বাড়ি, আমার শাশুড়িদের সময়কার একটা রান্নাঘর ছিল। চারিদিকে বাঁশের বেড়া এবং চারিপাশে চাটাই করা, উপরে টিন। আমি স্বপ্নে দেখছি ওই রান্নাঘরে আমি রান্না করছি। এর মধ্যে একটা মহিলা আসে আমার কাছে, এসে বলছে, মা আমাকে একটু সাহায্য করো। মহিলাটার বয়স প্রায় 60 বছরের মতো।
আমাকে বলছে তোমার স্বামী তো অনেক ভালো ছিল, তোমার শ্বশুরও অনেক ভালো, তোমার স্বামীকে তো আল্লাহ নিয়ে গেছে, অনেক ভালো মানুষ ছিল, এগুলো বলছে। আর বলছে কিছু সাহায্য করার জন্য। আমি ঘুরে গিয়ে ওনাকে সাহায্য দেওয়ার জন্য কিছু আনতে গেছি, অমনি পিছনে ঘুরে একটা দেখি এক মহিলাটার এত বিভৎস চেহারা দেখতে, চোখগুলো মনে হয় বের হয়ে আসছে, প্রত্যেকটা চুলের আগায় আগায় সাপ ঝুলে আছে, মুখের মাংসগুলো মনে হচ্ছে কেউ জায়গা জায়গায় থেকে খুবলে নিয়েছে। সেই মহিলা এসে আমার গলা চেপে ধরল, আমার গলা চেপে ধরে বলছে, আমি তোকে কোনোদিন শান্তিতে থাকতে দিব না, কোনোদিন তোকে সুখে থাকতে দিব না, কোনোদিন তোকে স্থির হতে দিব না। আমি গলা ছড়ানোর জন্য খুব চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। সেই মুহূর্তে দোয়া পড়া এবং দোয়াও মনে আসছিল না। এমন একটা পরিস্থিতিতে আমি হঠাৎ করে ইস্তেগফার পড়া শুরু করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমি মনে মনে একবার পড়ছি না, কয়েকবার একসাথে পড়ছি। একবার পড়ার সাথে সাথেই মহিলাটা আমাকে এত জোরে ছুঁড়ে মারল, বাঁশের সাথে আমার মাথাটা লেগেছে, আমি নিচে পড়ে গেছি। আমার ঘুমটাও ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আমার হার্টবিট অনেক বেড়ে গেছে, যে আমার হার্টবিট বুকের ভেতর থেকে বের হয়ে আসবে। শীতের মধ্যেও আমি ঘেমে অস্থির। অনেকক্ষণ দুয়া দুরুদ পড়তে থাকলাম, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম, পানি খেলাম, অজু করলাম, বিছানায় আসলাম। সেই রাতে আর ঘুম হলো না। পরদিন আমি বড় হুজুরকে স্বপ্নের কথা বললাম, যে হুজুর আজকে রাতে আমি স্বপ্নগুলো দেখেছি। হুজুর সব কিছু শুনে তেমন কিছু বলল না, পানি পড়া দিয়ে বলল যে এটা দিয়ে তুমি গোসল করে আসো, আর পানিটা রেগুলার পানির সাথে মিশিয়ে খাও। সেই দিন বিকেলবেলায় আমি স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে দেখলাম একটা মহিলা এসে আমার খাটের পাশে বসে আমার হাতটা উঁচু করে ধরে একটা কামড় বসিয়ে দেয়। আমি ব্যথায় উফ করে ঘুম থেকে উঠে গেছি। উঠে দেখে আমার হাতের মধ্যে কামড়ের দাগটা বসে গেছে। কয়েক মিনিটের মধ্যেই দাগটা ভ্যানিশ হয়ে গেল। হাতের মধ্যে যে ব্যথাটা, সেই ব্যথাটা ফিল করতে পারছিলাম। আমার শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পায়ের দিকে নীল নীল কামড়ের দাগ দেখা যায়। আরেকদিন আমি স্বপ্নের মধ্যে দেখি এক মহিলা এসে আমার হাজব্যান্ডের অনেক প্রশংসা করছে। দেখি মহিলাটা কোনো কথা বলছে না, আমি শুয়ে আছি। মহিলাটা আমার পাশে বসে আমার পেটে এবং পায়ে কামড়াচ্ছে। সাপের তো 2টা দাঁত থাকে, কিন্তু এই মহিলার অগণিত দাঁত। উনি সেই দাঁতগুলো বের করে আমার শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিচ্ছে, আর আমি ব্যথায় ছটফট করছি, কিন্তু ঘুম থেকে উঠতে পারছি না। তখন আমার ভেতরে ভেতরে ফিল হচ্ছিল যে আমার এখন দোয়া পড়া দরকার। স্বপ্নের মধ্যে আমি কোনোভাবে আউযুবিল্লাহ এইটুকু পড়তে পারি, পরে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আমার শরীর হাত পা ভার হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি কয়েকবার পড়তে পারলাম। পড়ার পর দেখি আমার রুমের সব কিছু হালকা হয়ে গেছে। পরবর্তীতে আমি আবারও সেই বড় হুজুরের কাছে যাই। ওনার ছেলে আছে, ওনার ছেলেই এখন সব তাবিজ দিয়ে থাকে। তাবিজ এনেছি, কিন্তু তাবিজ আনার পরে আমার সমস্যার তেমন কোনো সমাধান হয়নি। কোনো বড় ধরনের সমস্যা হলে পানি পড়া, যেটা আমাকে আমার হুজুর দিয়েছে সবসময় সাথে রাখার জন্য, সেই পানি পড়া খাই। শরীর হাত পা সেই পানি পড়া যখন দেই, আমার কাঁপুনি সহ জ্বর চলে আসে। মাঝে মাঝে আমার মনে হয় আমার বুকের ভেতর হঠাৎ করেই কেমন যেন করে ওঠে, আমার হাত পা অবশ হয়ে যায়। কার্ডিওলজিস্ট দেখালাম, হিমোগ্লোবিন টেস্ট করলাম, আরবিএস টেস্ট করেছি, কিন্তু আমার সব কিছু নর্মাল। তবু আমার হাত পায়ে এমন অবশ হয়ে যায়। সমস্যা মনে হলে আমি সেই পানি পড়াটা ব্যবহার করি। এখনও কোনো স্থায়ী সমাধান পাইনি। এই ঘটনাগুলো এখন আমার সাথে চলছে। এর মধ্যে আমি অনেক কথা বলতে ভুলে গেছি, মনে করতে পারছি না। এখন অনেক সময় মাঝে মাঝে মনে হয় জানালায় কেউ টোকা দিচ্ছে, থাই গ্লাসে কেউ টোকা দিচ্ছে। এখন আমি আমার বাবার বাড়িতে থাকি, শ্বশুর বাড়িতে তেমন একটা থাকি না। একদিন রাতে মোটামুটি 11টা কি 11:30 বাজে, আমি এবং আমার মেয়ে শুয়ে আছি। হঠাৎ দরজায় টোকা দেওয়ার শব্দ। তা আমার রুমে একটা শোকেস আছে, শোকেসে টোকা দেওয়ার শব্দ পাচ্ছি। আমার মেয়েও তখন ঘুমায়নি। আমার মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি কোনো শব্দ শুনেছ? আমার মেয়ে বলল, হ্যাঁ, আম্মুকে যেন টোকা দিচ্ছে। পরে আমি আমার আম্মুকে ডাক দিই, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে আমি বিছানা থেকে উঠতে পারছি না। পরে আম্মুকে কয়েকবার ডাক দেওয়ার পরে আম্মু আসছিল না। আমি আম্মুকে ফোন দিয়ে আমার রুমে আসতে বলি। পরে আম্মু আসার পর আমি আম্মুকে বলি,
আম্মু লাইট অন করে, চারিদিকে দেখে কিচ্ছু নাই। পরে আম্মু লাইট অফ করে যাওয়ার সাথে সাথেই আমি আবারও টোকার দেওয়ার শব্দ পাই। পরে আম্মুকে আবারও ডাক দিয়েছি। আম্মু এবার কি করে, রুমে না ঢুকে লাইট অফ করে দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে যে দেখি এবার কে দরজায় টোকা দেয়। কিন্তু তখন আর কোনো কিছু আম্মু দেখতে পায় না। পরে আম্মুর ঘরে চলে যাওয়ার সাথে সাথেই আমি আবারও সেই শব্দ পাই। আমার মেয়ে ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠে বলে, আমরা আর এই ঘরে থাকবো না আম্মু। পরে আমরা ওই রাতটায় আম্মুর ঘরে যেয়ে ঘুমাই। মাঝে মাঝে এমন মনে হয় কেউ আমার সাথে আছে, আমাকে কেউ দেখছে। আমার পাশ দিয়ে কেউ একজন গেলে যেমন ফিল হয় তেমন অনুভব করি, বাতাসটা গায়ে লাগে। আমার পাশে কোনো একটা ছায়া আছে। আমি বিভিন্ন রকম শব্দ শুনি, যেমন আমাদের টিনের চাল আছে, টিনের চালে কেউ শব্দ করে এ পাশ থেকে ও পাশে হেঁটে যাচ্ছে। অনেক সময় জানালার গ্রিলের লোহা জাতীয় মাথাটা যদি মাটির মধ্যে টেনে টেনে নিয়ে যাওয়া যায় যেমন শব্দ হয় তেমন শব্দ হয়। কেউ দোকানের শাটার উঠালে যেমন শব্দ হয় তেমন শব্দ হয়। কিন্তু এই ব্যাপারটা যখন আমি বাসায় জিজ্ঞাসা করি তখন এই জাতীয় ব্যাপার সম্পর্কে কেউ জানে না। এরকম অনেক কিছুই আমি অনেক দিন যাবৎ সাফার করছি। এসব থেকে আল্লাহ আমাকে কবে মুক্তি দিবেন আমি এটা আল্লাহই জানেন। আল্লাহ আমাকে মুক্তি দিবেন এই জন্য সবার কাছে দোয়া কামনা করছি, আমাকে যেন তাড়াতাড়ি মুক্তি দেন। যখন তার চেরা ঠোঁটটা আমার কানের ঠিক পাশে এলো, আমি তখন স্পষ্ট টের পাচ্ছিলাম তার নাক মুখ থেকে কোনো বাতাস বের হচ্ছে না, অথচ একটা তীব্র পচা রক্তের গন্ধ আমার পুরো চেতনাকে অবশ করে দিচ্ছিল। অন্ধকার ঘরের ভিতরে সে আমার বুকের ওপর চেপে বসে তার হিম শীতল হাড় সর্বস্র আঙ্গুলগুলো দিয়ে আমার গলাটা আস্তে আস্তে টিপে ধরছিল। আর ঠিক তখনই ঘরের কোণ থেকে ভেসে আসছিল একটা রিনিঝিনি নুপুরের আওয়াজ। সেই আওয়াজটা কখনোই কোনো মানুষের পায়ের হতে পারে না। আমি তখন চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার কণ্ঠনালী দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। শুধু দেখছিলাম তার চোখ দুটো থেকে টপ টপ করে কালো রঙের রক্ত আমার মুখের উপর এসে পড়ছে। এই ঘটনা 2021 সালের নভেম্বর মাসে সিলেটের শ্রীমঙ্গলের হিল ভিউ রিসোর্টের ঠিক পেছনের একটা পুরনো পরিত্যক্ত চা বাগানের বাংলোতে। আমার নাম রাশেদ। আমি এবং আমার 3 বন্ধু তন্ময়, সাজিদ আর আবির একটু নির্জন জায়গায় ছুটি এবং নির্জন জায়গায় আমাদের ছুটিগুলো কাটানোর জন্য ওই বাংলোটি বুক করেছিলাম। বাংলোটার কেয়ারটেকার বৃদ্ধ রহমত আলী আমাদেরকে চাবি দেওয়ার সময় বারবার সতর্ক করে বলেছিলেন, বাবাজিরা, সন্ধ্যার পর তোমরা বাংলোর পেছনের বারান্দায় কখনোই বসবেন না। আর কোনো নুপুরের আওয়াজ শুনলে ভুলেও সেদিকে তাকাবেন না। তখন আমরা সেই বিষয়টাকে সেফ গ্রামীণ কুসংস্কার ভেবে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। প্রথম রাতটা বেশ ভালোই কেটেছিল। বিভীষিকা নেমে আসে দ্বিতীয় দিন মাঝরাতে। রাত তখন আনুমানিক 2:45। তীব্র শীতের কারণে আমরা সবাই যে যার কম্বলের নিচে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায় একটা অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল আমাদের ঘরের কাঠের মেঝেতে কেউ ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমি চোখ মেলাতেই টের পেলাম পুরো ঘরের তাপমাত্রা হুট করেই মাইনাসে নেমে আসছে এবং মুখ দিয়ে কুয়াশা বের হচ্ছে। আমি পাশ ফিরতেই আমার হাতটা জমে বরফ হয়ে গেল। আমার ঠিক পাশেই তন্ময় ঘুমাচ্ছিল, কিন্তু তন্ময়ের বুকের ওপর কুঁজো হয়ে বসে আছে একটা নারী মূর্তি। তার পরনে একটা জীর্ণ কাদামাখা সাদা শাড়ি এবং শাড়িটার বুক জোড়া বড় বড় রক্তের দাগ। সবচেয়ে ভয়ানক ছিল তার চুলগুলো। সেগুলো সাধারণ চুলের মতো ছিল না,
যেন জ্যান্ত সাপের মতো কিলবিল করছিল। আমি ভয়ে স্তব্ধ হয়ে গেলাম, শরীর নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেললাম। ঠিক তখনই সেই অবয়বটি আস্তে আস্তে মাথা ঘোরালো। তার মুখমণ্ডল বলতে কোনো কিছু ছিল না, চোখের জায়গায় দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত, আর তার চোয়ালটা ছিল অস্বাভাবিকভাবে ঝুলে আছে, যেখান থেকে অনবরত লালা আর রক্ত পড়ছিল। সে তন্ময়কে ছেড়ে ধীর গতিতে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতিটা পদক্ষেপে ঘরের কোণ থেকে সেই অবাস্তব নূপুরের রিনিঝিনির শব্দ তীব্র হতে থাকলো। সে আমার বুকের উপর উঠে বসে যখন তার পচা মাংসের গন্ধ আমার নাকের ভেতর ঢুকছিল, আমি নিশ্চিত ছিলাম আজ রাতে আমি আর বাঁচব না। ঠিক ওই মুহূর্তেই আমার পকেট থেকে মোবাইলটা বেজে ওঠে। সকালে ওঠার জন্য দেওয়া অ্যালার্মটা কোনোভাবে আর্লি বেজে উঠেছিল, আর সাথে সাথেই সে তীব্র আলো আর শব্দে সেই অবয়বটি এক ঝটকায় জানালার কাঁচ ভেঙে পিছনের অন্ধকার চা বাগানের দিকে মিলিয়ে যায়। সকালে আমাদের 4 জনেরই জ্ঞান ফিরে হসপিটালে। কেয়ারটেকার রহমতুল্লাহ চাচা আমাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিলেন। আজ থেকে প্রায় 5 বছর হয়ে গেল, কিন্তু এখনো অন্ধকারে একা ঘুমাতে গেলে আমার কানে সেই রিনিঝিনি নুপুরের আওয়াজ আর নাকে সেই পচা রক্তের গন্ধ ভেসে আসে। বাংলোর সেই ঘটনার পর আমরা 4 বন্ধু ঢাকা ফিরে এসেছিলাম ঠিকই, কিন্তু আমাদের স্বাভাবিক জীবনটা চিরতরে ওখানেই শেষ হয়ে গিয়েছিল। বিশেষ করে আবিরের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ও রাতে ঘুমাতে পারতো না, সারাক্ষণ বিড়বিড় করে বলতো। সে ঘরের সিলিংয়ে ঝুলে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে, ইত্যাদি ইত্যাদি। আমরা ভেবেছিলাম ও ট্রমার মধ্যে আছে, তাই ওকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো হচ্ছিল। কিন্তু ঘটনা অন্য রূপ নিল 2022 সালের মে মাসে। আবিরের মা একদিন মাঝরাতে হঠাৎ আমাদের ফোন করে কান্নাকাটি শুরু করলেন। তখন আমরা দ্রুত আবিরদের খিলগাঁওয়ের বাসায় ছুটে গেলাম। ওর ঘরে ঢুকে যে দৃশ্য দেখলাম তা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মেঝেময় ছড়ানো ছিটানো ছোপ ছোপ রক্ত, আর ঘরের দেয়ালগুলোতে নখ দিয়ে আঁচড়ে আঁচড়ে লেখা, ও আমার চাবি নিয়ে গেছে, আমি ওকে ছাড়ব না। আবির তখন ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, নিজের নখ দিয়ে নিজের চামড়া খুবলে তুলছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ওর সারা শরীর থেকে ঠিক সেই শ্রীমঙ্গলের বাংলার মতো পচা রক্তের তীব্র গন্ধ বের হচ্ছিল। আমরা ওকে জোর করে ধরে যখন গাড়িতে তুলছিলাম পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আবির হঠাৎ আমার দিকে তাকালো। ওর চোখ দুটো তখন আর সাধারণ মানুষের মতো ছিল না, পুরো মনিটা কুচকুচে কালো হয়ে গিয়েছিল। ও আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, রাশেদ, তন্ময় যে রাতে ঘুমাচ্ছিল ওর পকেটে বাংলোর পিছনের ঘরের একটা মরিচে ধরা চাবি ও লুকিয়ে রেখেছিল। ওটা আসলে ওখানকার চাবি না, ওটা একটা কবরের চাবি। আমি স্তব্ধ হয়ে গেলাম। তন্ময়ের দিকে তাকাতে দেখলাম তন্ময়ের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ও কাঁপতে কাঁপতে পকেট থেকে একটা পুরনো পেতল রঙের চাবি বের করলো। ওটা ও শ্রীমঙ্গলের বাংলোর পেছনের জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছিল, কিন্তু সে কাউকেই বলেনি। সেদিনের রাতে আমরা সিদ্ধান্ত নিলাম এই অভিশাপ থেকে বাঁচতে হলে চাবিটা ওখানেই ফিরে দিতে হবে। আমরা 3 জন আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম। তখন ঘড়িতে রাত ঠিক 2টা বাজে। পুরো রাস্তায় কুয়াশায় এবং হেডলাইটের আলোতে সামনের কিছুই দেখা যাচ্ছিল না। যখন গাড়ির ঠিক হিলভিউ রিসোর্টের পেছনে সে নির্জন রাস্তায় পৌঁছালো, হঠাৎ আমাদের গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশ
পুরো নিস্তব্ধ। ঠিক তখনই গাড়ির ছাদে ভারী কিছু পড়ার শব্দ হলো ধপ করে। পর মুহূর্তেই গাড়ির সামনেই উইন্ডো শিল্ডে উপর থেকে ঝুলে পড়ল একটা মাথা, উল্টো হয়ে থাকা সেই চেনা বিভীষিকাময় মুখ, চোয়াল বেয়ে রক্ত পড়ছে, আর তার জ্বলন্ত চোখ দুটো সরাসরি তন্ময়ের দিকে নিবদ্ধ হয়ে আছে। সে তার হাড় দিয়ে হাত দিয়ে গাড়ির কাছে আঘাত করতে লাগলো, আর পুরো গাড়ি জুড়ে গম গম করে উঠল সেই চেনা ঋণিঝিনি রূপের শব্দ। যখন কাঁচটা প্রায় ভেঙে চৌচির হয়ে যাওয়ার উপক্রম হলো, তন্ময় ভয়ে চিৎকার করে গাড়ি জানালা সামান্য নামিয়ে চাবিটা বাইরে ছুটে ফেলে দিল। চাবিটা মাটিতে পড়ার সাথে সাথেই একটা তীব্র দমকা হাওয়ায় চেপে চারপাশটাই কেঁপে উঠল, আর সেই অবয়বটি মুহূর্তের মধ্যেই অন্ধকারে মিশে গেল এবং গাড়ির ইঞ্জিনটাও নিজে থেকে স্টার্ট হয়ে গেল। আমরা আর এক সেকেন্ডও সেখানে দেরি করিনি। ঢাকায় ফেরার পরদিন সকালে আমরা খবর পাই পাবনা হসপিটালে থাকা সে আবির ঠিক রাত 2:10 যখন আমরা চাবিটা ফেলে দিচ্ছিলাম, হার্ট অ্যাটাক করে মারা গেছে। ডাক্তাররা বলেছিল ওর মৃত্যুর কারণ খুব তীব্র ভয়ের। আমরা যারা আজও বেঁচে আছি, প্রতিটা অমাবস্যার রাতে আমাদের ঘরের দরজার বাইরে ঠিক একই রকম নূপুরের শব্দ শুনতে পাই, যেন সে এসে পরীক্ষা করে যায় আমরা নতুন কোনো ভুল করলাম কিনা।